তো আজকে হচ্ছে 31শে জুলাই 2024। আমাদের বার প্রিলিমিনারি ব্যাচের পঞ্চম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির পঞ্চম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধিতে তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট এইটা সম্পর্কে। তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 96 থেকে 100 ধারা পর্যন্ত। 96 থেকে 100 ধারা। এখন তল্লাশি পরোয়ানা আসলে কি? গতদিন আমরা যখন পড়েছিলাম The যে next one. সমন হচ্ছে আপনার দুই প্রকার। একটা হচ্ছে ব্যক্তির প্রতি সমন, আর একটা হচ্ছে বস্তুর প্রতি সমন। ব্যক্তির প্রতি সমন সম্পর্কে আলোচনা করা হয়েছিল 68 থেকে 74, আর বস্তুর প্রতি সমন ছিল 94 এবং 95। আচ্ছা, তো দেখেন, যখন সাধারণত যে তল্লাশি পরোয়ানা বস্তুর প্রতি তল্লাশি পরোয়ানা কখন জারি করা হয়? যখন কোনো ব্যক্তিকে কোনো দলিল হাজির করার জন্য সমন দিলেও 94 অথবা 95 ধারায় সমন দেওয়ার পরে সে আপনার ওই আদালতে ওই জিনিসটা ওই ডকুমেন্টটা হাজির করতেছে না, সমন অমান্য করেছে, তো সেই ক্ষেত্রে আদালত সার্চ ওয়ারেন্ট, যেটাকে বলে তল্লাশি পরোয়ানা, ইস্যু করতে পারে। এখন তল্লাশি পরোয়ানা যে শুধু বস্তু হাজির করার জন্য ইস্যু করতে পারে তা না। কোনো জায়গা তল্লাশি করার জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে, কোনো বস্তু উদ্ধার করার জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে, কোনো ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তাহলে আমরা এখন দেখি, দেখেন তল্লাশি পরোয়ানা। তল্লাশি পরোয়ানা একটু শুরু করি যে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 96, 98, 99 ক এবং 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা যায়। যারা পুরাতন বই আছেন আইন পাঠের, ওখানে 99 ক ধারাটা নেই, বাট 99 ক ধারাটা পরে আলোচনা করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি 99 কতেও তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। আচ্ছা, এখন আমরা প্রথমে দেখি যে 96 ধারায় আসলে কি আছে। দেখেন, 96 ধারায় বলছে, দেখেন, কোন দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা, কোন দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা, ধারা কত? 96। তারপরে দেখেন, কোন দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা মানে হচ্ছে যে ধরেন কাউকে আহ কারো কাছে কোনো দলিল আছে, তো তাকে সমন দেওয়ার পরেও সে দলিল হাজির করে নাই, অথবা যদি এরকম হয় যে যাকে দলিল হাজির করার জন্য সমন দেওয়া হয়েছে হাজির করে নাই, অথবা একটা দলিল হাজির করার জন্য সমন দিক বা না দিক ওই দলিলটা কার কাছে আছে আদালতের তা জানা নাই, সেই ক্ষেত্রেও দলিল হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তারপরে দেখেন, চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু রাখা বা বিক্রয় করার জন্য ব্যবহৃত, ভুল দিবেন, বাড়ি, ব্যবহৃত বাড়ি, নিচে একটু লেখেন জায়গা বা স্থান, জায়গা বা স্থান, জায়গা বা স্থান। মিতা কই, সুমন সাহেব? আহ ব্যবহৃত বাড়ি বা জায়গা তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা জারি, ধারা কত? 98। তাহলে দলিল হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা কত ধারা ভাই? 96। কোন চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু যে স্থানে রাখা হয়েছে সেই জায়গা তল্লাশি করার জন্য কত ধারা? কথা শুনতে পাচ্ছেন? অনলাইনে যারা আছেন ভাই, আপনারা কথা শুনতে পাচ্ছেন? जी হ্যাঁ सर। স্যার। জি তো স্যার, শোনা যাচ্ছে স্যার। দেখেন, তাহলে চোরাই মাল, জাল দলিল এগুলা যদি কারো আপনাদের ইখতিয়ারে থাকে, সেই স্থান তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করে 98 ধারায়। তারপরটা দেখেন, সরকার কর্তৃক বাজেয়াপ্ত ফরফেইটে ঘোষিত কোনো মুদ্রিত সংবাদপত্র, পুস্তক বা কোনো দলিল তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা জারি কত ধারায় বলেন? 99 ক। তো এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তুর জন্য তল্লাশি পরোয়ানা 98, আবার সরকার কর্তৃক বাজেয়াপ্ত সংবাদপত্র, পুস্তক বা দলিল এগুলা তল্লাশি হচ্ছে 99 ক। দুইটা এক জিনিস মনে হলেও এক জিনিস না, সামনে আমরা বিস্তারিত পড়বো। একটা হলো সরকার যদি ধরেন কোথাও চোরাই মাল আছে, কোথাও জাল দলিল আছে, সেই স্থান তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবে হচ্ছে, এটা আদালত ইস্যু করে, এটা আদালত ইস্যু করে 98-তে। আর সরকার যদি কোনো বইরে বাজেয়াপ্ত করছে, ধরেন তসলিমা নাসরিনের বইরে সরকার বাজেয়াপ্ত করলো, যে তসলিমা নাসরিনের বই যে জায়গা আছে সেই জায়গা থেকে বা সকল বাজেয়াপ্ত, এখন জানা গেল যে গোপালগঞ্জের জ্ঞান বিকাশ লাইব্রেরিতে তো তসলিমা নাসরিনের বই আছে, তাহলে সেই ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করবে কততে? 99 ক। বই কেন, পুস্তক কোনটো, জাস্ট উদাহরণ দিলাম। দেখেন,
নট অনলি বই, সংবাদপত্র, পুস্তক, কোন দলিল, এটা আসতেছি পরে বিস্তারিত। তারপরে দেখেন আটক ব্যক্তির তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ধারা কত? 100। আটক ব্যক্তি, এতক্ষণ উপরের তিনটা হলো বস্তু, 96-তে দলিল, 98-তে চোরাই মাল, 99 বাজেয়াপ্ত ঘোষিত কোন জিনিসপত্র, আর এত ব্যক্তি পাইলাম, এটা কত দাঁড়ায়? 100 দাঁড়ায়। দেখেন তো ফৌজদারি কার্যবিধির 96 ধারায় কোন জিনিস তল্লাশির জন্য এবং 100 ধারায় বেআইনি ভাবে আটককৃত কোনো ব্যক্তিকে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যদি কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখে তাহলে তল্লাশি পরোয়ানা ইস্যু করবে কত ধারায়? 100 ধারায়। ভাই। যে কোনো ব্যক্তি যদি কাউকে বেআইনি ভাবে আটক রাখে তল্লাশি পরোয়ানা ইস্যু করবে আপনার 98 মানে 100 ধারায়। জি। হ্যাঁ, রিটও সাধারণত সকল ক্ষেত্রে তো আপনি রিটের কার্যকারিতা বেশি, রিটের কার্যকারিতা বেশি, 100 দ্বারাও আপনি করতে পারেন, কিন্তু আপনি ওই যে ধরেন হায়ার অ্যান্টিবায়োটিক হচ্ছে রিট। আচ্ছা দেখেন, দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা আমরা 96 ধারা একটু বিস্তারিত পড়বো। দেখেন 96 ধারায় বলতেছে যে দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা ধারা 96। 96 ধারায় আদালত নিম্নলিখিত গোল দিবেন, 3টি কারণে তল্লাশি পরোয়ানা মঞ্জুর করতে পারে। আছে তো? কয়টা কারণে? 3টা কারণে। পান না? এই আরিফ সাহেব, 3টে কারণে দেখেন। হ্যাঁ, যখন যখন সমন জারির মাধ্যমে কোনো ব্যক্তিকে সমন উল্লেখিত কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয় কিন্তু সে উক্ত দলিল বা বস্তু হাজির করে না, করবে না বা করে না। সমন দিছিল কোনো বস্তু হাজির করার জন্য, সমন দেয় কত ধারায় জানেন? 94 ধারায়, 94 বা 95 ধারায় সমন দেয়। তো সে হাজির করে নাই, তাহলে 94 95 ধারা যদি হাজির না করে তাহলে তল্লাশি পরোয়ানা সার্চ ওয়ারেন্ট দিবে কত ধারায়? 93 ধারায়। বা দেখেন, যখন এরূপ দলিল বা বস্তু কোন ব্যক্তির দখলে আছে তা আদালতের জানা নাই। এই দলিল বা বস্তুটা কার দখলে আছে আদালত জানে না। একটা দলিল দরকার কিন্তু ওই দলিলটা কোন ব্যক্তির দখলে আছে আদালতের টোটালি ওই সম্পর্কে কোনো জ্ঞান নাই, তাহলে সেই ক্ষেত্রে ও আপনার সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে কত ধারায়? 96 ধারায়। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুসারে আন্ডারলাইন করেন তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্য সাধন করতে এরূপ তল্লাশি প্রয়োজন হলেন। প্রথম কখন কখন? তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রম। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে যে দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা কত ধারায়? 96 ধারায়। তারপরে প্রশ্ন আসবে যে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। 3টা ক্ষেত্র কি কি আমরা এখনই মনে রাখবো, যে 94 95 ধারায় সমন দিছে, দলিল হাজির করে নাই, দলিলটা কার কাছে আছে আদালতের টোটালি জানা নাই। এছাড়া তদন্ত, অনুসন্ধান বা বিচারের কি যে কোনো পর্যায়ে আপনি যদি এখন এখানে মুখস্থ মনে রাখেন তাহলে রিটেনের সময় আসে যে তল্লাশি পরোয়ানা কি, আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, তাহলে আমি 96 ধারা এইভাবে লিখতে পারবো। এখন এই 96 ধারায় একটা কথা আছে ভাই, এই জায়গায় আপনারা যারা পুরাতন বই বা নতুন বই যাই বলেন না কেন, 96 ধারায় তল্লাশি পরোয়ানা এটা বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। 96 ধারার আদেশটা বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, আবার কি নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। অর্থাৎ আপনি শুধু 96 ধারার দরখাস্ত কোথাও কোনো দলিল কোনো মামলার মধ্যেও দিতে পারেন, অথবা আপনার একটা দলিল আর একজনের কাছে আছে, শুধু 96 ধারা দরখাস্ত যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করতে পারেন, অথবা কার কাছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। জেনে রাখা ভালো। দেখেন 96 এক ধারায় যে কোনো আদালতে দলিল দাখিলের জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে যে কোনো আদালত। তারপর দেখেন 96 ধারায় বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে থাকা কোনো দলিল, পার্সেল বা অন্য কোনো বস্তু তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। যারা পুরাতন বই আছেন আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, লিখবেন যে 96 ধারার তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে যে কোনো ম্যাজিস্ট্রেট, এইটুকু লিখলেই হবে। কোন কোন ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে, অথবা কি নির্বাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও পারে। কথা শেষ। এবার আমরা এখানে 96 ধারার বিরুদ্ধে প্রতিকার আছে। 96 নট অনলি 96, 3টা ধারার বিরুদ্ধে যদি সার্চ ওয়ারেন্ট ইস্যু করে প্রতিকার হচ্ছে রিভিশন। 96 98 100, 96 98 100 তল্লাশি পরোয়ানা ইস্যু করলেই প্রতিকার কি? রিভিশন। সো আপনি একটু লিখতে পারেন যে 96 98 এবং 100 ধারায় যদি তল্লাশি পরোয়ানা ইস্যু করে তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি বলেন? রিভিশন। উচ্চ আদালতে রিভিশন, উচ্চ আদালতে রিভিশন।
আগে লেখাইতাম যে 96 আর 100-তে রিভিশন, এই জায়গায় এখন 98-তেও রিভিশন করা যায়। বুঝতে পারেন তো, আগে জানলেন না কেন? আগে ওই যে তথ্য গোপন রাখছি, আবার নতুন করে ভর্তি আসছেন এক্সট্রা, তাই 93, 98, 100 অনেক কিছু নতুন জানার আছে, দেখবেন। আচ্ছা জি, আচ্ছা দেখেন না, আপনাদের এবারকার প্রশ্ন তো একের মানে প্রথমত এই জায়গায় আমাদের পুরাতন কেউ নাই। পুরাতন বলতে মাসুদ, মাসুদও অ্যাকচুয়ালি পুরাতন না, মাসুদও নতুন, কারণ মাসুদ এই 2023 সালে আমার কাছে প্রিলি পড়ে নাই। এই জায়গা 2023 সালে প্রিলি পড়ছেন খালি আছে আরিফ সাহেব, আরিফ সাহেব ছাড়া আর কেউ নাই। পুরাতন যে করা ছিল সেই করাই চলে গেছে, ওরা ভাবছে কি যে ওই জিনিসই বোধহয় বারবার পড়াচ্ছে, তা না। এবার কিন্তু আপনাদের জন্য নতুন প্রশ্ন করে, আজকেও নতুন প্রশ্ন, এবং প্রতিদিনের প্রশ্ন প্রতিদিন। দেখেন, সো চোরাই মাল, জাল দলিল ইত্যাদি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা জারি। একটু আন্ডারলাইন করেন, চোরাই মাল, জাল দলিল ইত্যাদি জন্য তল্লাশি পরোয়ানা জারি, ধারা কত? 98। ব্র্যাকেটে এখানে একটু লেখেন কোন জায়গা বা স্থান তল্লাশি, কোন জায়গা বা স্থান তল্লাশি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন জায়গা তল্লাশি করে কত দাঁড়ায়, সার্চ ওয়ারেন্ট দেয় কত দাঁড়ায়, কত দাঁড়ায় বলেন? 98। এখন আপনার কাছে আমি এখানে একটু যাওয়ার আগে আমি একটা কথা বলি ভাই, শুনেন। উপরেও আমরা দেখলাম দলিল তল্লাশি, নাকি? 96, আর এই জায়গায় বলছে জাল দলিল, তাহলে ওটাও দলিল এটাও দলিল। ওই জায়গায় 96 98 এর মধ্যে তাহলে পার্থক্য কি? আগের যে দলিলটা, যদি কোনো বৈধ কোনো জিনিস, সেটা তল্লাশির জন্য কত? 96। আর যে জিনিসটা হচ্ছে কি অবৈধভাবে আছে, সেটা তল্লাশির জন্য কত দ্বারা? 98। আর একটা পার্থক্য বলি, 91 তারা হলো পারবে হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর 96 দেওয়া করে জেলা শুনতে পাচ্ছেন অনলাইনে যারা আছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার। ধন্যবাদ। ঠিক আছে, দেখেন। আচ্ছা শুনেন, 96-তে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে যে কোনো ম্যাজিস্ট্রেট, সে বিচারিক হতে পারে, সে নির্বাহী হতে পারে, বাট 98-তে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে শুধু জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। 96-তে যে কোনো দলিল, বৈধ জিনিসপত্র। আর 98-তে কি? অবৈধ। যদি বলে কোনো স্থান তল্লাশি, তাহলেও কত দ্বারা? কথা শেষ। দেখেন, চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু রাখা এবং বিক্রয় করার জন্য ব্যবহৃত বাড়ি বলতেন কি? ব্যবহৃত কি? বাড়ি, জাল সিল, জাল স্ট্যাম্প, মুদ্রা রাখা, বিক্রয় প্রস্তুতির জন্য ব্যবহৃত স্থান বলতেন ব্যবহৃত কি? স্থান ইত্যাদি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন, এই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয়। কনস্টেবল পদমর্যাদার নিম্ন নয় এমন যে কোনো পুলিশ কর্মকর্তাকে ওয়ারেন্ট দ্বারা তল্লাশির ক্ষমতা দিতে পারে। সো পুরাতন যারা বই, তারা লিখবেন এই জায়গায় যে তল্লাশি পরোয়ানা 98 ধারায় কোন পুলিশ কর্মকর্তা করবে? যে কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয়, কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি একটা একটা ফ্যাক্ট বলি, শুনেন। এই 98 ধারার দরখাস্ত তাহলে দেয় শুধুমাত্র কার কাছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। ধরেন এরকম গ্রাউন্ডে আপনার 98 ধারার তল্লাশি পরোয়ানার আবেদন করতে হবে কেমনে? এইভাবে যদি চিন্তা করেন যে হৃদয় রে কয়জন আঘাত করছে, বাড়ি এসে হৃদয় রে মারামারি, তারে হুমকি ধামকি দিয়ে হৃদয়ের কাছ থেকে স্ট্যাম্প নিয়ে, হৃদয় রে ভয় দেখাইয়া জোরপূর্বক ওই স্ট্যাম্পে হৃদয়ের সিগনেচার নিয়ে তারা চলে গেছে। বুঝেন কিনা? স্ট্যাম্প হলো হৃদয়ের, মানে স্ট্যাম্প তারা নিয়ে আসছে, যারা স্ট্যাম্পে জোরপূর্বক, স্ট্যাম্প হৃদয়ের, জোরপূর্বক সিগনেচার নিয়েছে হৃদয়ের, এরপরে ফাঁকা স্ট্যাম্প নিয়ে গেছে কে? ওই যে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে। তাহলে এই মুহূর্তে হৃদয়ের প্রতিকার কি? ওই স্ট্যাম্প ফেরত আনার জন্য এই মুহূর্তে তার প্রতিকার হচ্ছে 98 ধারায় সার্চ ওয়ারেন্টের আবেদন করা। কোথায়? নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট আবেদন। তখন কি লিখবেন? যে অমুক অমুক আসছে দুষ্কৃতিকারী, আমার মারধর করে জোরপূর্বক আমার কাছ থেকে আমার সিগনেচার নিয়ে আমার স্ট্যাম্প কি নিয়ে গেছে, ভবিষ্যতে স্ট্যাম্প দিয়ে আমার নামে যে কোনো ধরনের আহ অপরাধ সংগঠন করতে পারে বা আমার নামে ভুলভাল কিছু তথ্য লিখতে পারে। তো এই কারণে আমার কাছ থেকে যে যে ইগুলা নিয়ে গেছে, স্ট্যাম্প গুলো নিয়ে গেছে, এগুলো সার্চ ওয়ারেন্ট ইস্যু করে উদ্ধার করতে কি হয়? মর্জি। বুঝতে পারছেন? চোরাই মাল বা যে আপনার ব্যবহৃত গাড়ি, জাল সিল, জাল জিনিস, স্ট্যাম্প, যে বেআইনি কিছু, নট অনলি সবসময় যে চোরাই মাল হতে পারে তা না, অবৈধ জিনিস, অবৈধ জিনিস। তো আপনার যদি পরীক্ষায় এই ধরনের ফ্যাক্ট আসে, তাহলে আমি দরখাস্ত করব কত দ্বারাই?
98 ধারায়। বুঝতে পারছেন? না, এটা হলো পরের বিষয়। পুলিশ এই যে ধরেন তল্লাশি তো আর ম্যাজিস্ট্রেট নিজে দেখবে না, সে তো পুলিশ নিয়ে যাবে। এখন সে যে পুলিশ নিয়ে যাবে, তল্লাশি পরিচালনা তো ম্যাজিস্ট্রেট তারা আছে, কিন্তু তল্লাশি করবে কে? পুলিশ। তাহলে এইটা কত কোন পদমর্যাদার নিম্নে নয়? কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয়। অবশ্যই আছে। না না, এর নিচেও আছে। দেখেন, কারণ যে মানে বিয়ে দিছি সেই শ্বশুরবাড়ি কাবিন দিচ্ছে না, কাবিনে কিছু লেখা নাই, এবার কাবিন যদি কিছু জোর করে 10 লাখ লেগে ফেলায়, কাবিনটা উদ্ধার করার জন্য 98 কি করবো? কাবিন তো উদ্ধার, তো কাবিন তো থাকে কাজীর কাছে। বুঝতে পারছেন? ওটা 98 হবে না। জোরপূর্বক কিছু লিখলে সেটা বিষয়। কাবিন তো এমন না যে জোরপূর্বক লিখে সে কাবিন তারা আটকায় রাখছে। আমি তো কাবিনের বাঁকা নকল হইছি না, আপনি তুলবেন কার কাছ থেকে? কাবিন বাঁকা হইছে। কাজের কাছ থেকে। দেখেন ভাই, অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে শুনেন, একটু আগায়। সো 96 হোক আর 98 হোক, প্রতিকার কি বলেন? রিভিশন। আচ্ছা, এখন দেখেন 100 ধারা, আহ আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা, ধারা কত? 100। এটা হচ্ছে ব্যক্তি, ব্যক্তি শব্দটা বলতেন, এটা অবশ্যই কি ব্যক্তি। দেখেন 100 ধারায় বেআইনি, আমি আবারও বলি যে 100 ধারায়ও বিচারিক নির্বাহী উভয়। কে সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে? কে? বিচারিক নির্বাহী উভয়। 96 ধারায় বিচারিক নির্বাহী উভয়, 100 ধারায় বিচারিক নির্বাহী উভয়। শুধু 98 ধারায় কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। 100 ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্টের সংক্ষেপে বলে SW, ঠিক আছে, আদেশ দিতে পারে। কে পারে দেখেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, বা কে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার মানে এখানেও কে কে পারে? এটা বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, এটাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। প্রতিকার দেখেন, সাধারণত আপনি এখন বলতে পারেন যে 100 ধারায় আমি আবেদন করব কখন? 100 ধারায় আবেদন ধরেন এইভাবে করা যায়, যদি সাম্প্রতিক কালের উদাহরণ দেই, ওই যে যাদেরকে ডিবি অফিসে আটকায় রাখছে, তারা তারা আবেদন করবে গিয়ে কোথায়? 100 ধারায়। এই যে তাদেরকে আটকায় রাখছে কিভাবে? বেআইনি ভাবে। অথবা হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে, বাচ্চারে হাজবেন্ডের সাথে দেখা করতে দেয় না, তাহলে সে আবেদন করবে কত ধারায়? 100 ধারায়। অথবা ওয়াইফ রে শ্বশুর বাড়ির লোকজন দিচ্ছে না, আটক রাখছে, তারেও উদ্ধারের জন্য করবে কত ধারায়? 100 ধারায়। মোটামুটি যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখছে, সেই ক্ষেত্রেই দরখাস্ত দিতে হবে কত ধারায়? 100 ধারায়। দেখেন, প্রতিকারের জায়গায় যদি আমরা দেখি, 96 বা 100 ধারায় তল্লাশি পরোয়ানা বাতিলের জন্য ফৌজদারি কার্যবিধি 435 বা 439 ক ধারায় দায়রা জজের নিকট রিভিশন করা যায়। এখানে শুধু 96 100 না, জায়গায় 98 লেখেন, কি হবে? 96 98 100, এ জায়গায় প্রতিকার কি? রিভিশন। রিভিশন 439 কতে, 439 ক তে মেইনলি রিভিশন আমরা যখন দেখব, রিভিশনটা করে দায়রা জজের কাছে 439 ক, হাইকোর্ট বিভাগে 439। তবে দায়রা জজ হাইকোর্ট যেখানেই যান না কেন, সাথে নথি তলব লাগবে, এটা হচ্ছে 135। যেরকম আমরা, আপনারা বেল যারা প্র্যাকটিসে পুট আপের দরখাস্ত, পুট আপ দেন নাকি? পুট আপ মানে হচ্ছে নথি তলব। তো রিভিশনের ক্ষেত্রেও এই নথি তলবটা, এটা আপনি হাইকোর্টে যান বা এটা আপনি দায়রা জজের কাছে যান, নথি তলব লাগবে। এই নথি তলবটা আছেই কত ধারায়? 435 ধারায়। অর্থাৎ আপনি যেখানেই রিভিশন করেন না কেন, আপনার লাগবে কত ধারা? 435। তো আমরা বিগত বছর প্রশ্ন দেখি, দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তিকে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে, আটক ব্যক্তি বলছে কত ধারায়? যদি বলে কোন স্থান তল্লাশি, স্থান তল্লাশি 98, স্থান তল্লাশি 96 না, স্থান তল্লাশি 98। স্থান বা জায়গা, কোন চোরাই মাল, অবৈধ জিনিস, বস্তু, এগুলো উদ্ধারের জন্য কত ধারা? 98 ধারা। তো সেলফ প্র্যাকটিসের যদি এটা দেখেন, 3 নাম্বার প্রশ্নটা একটু দেখেন, যে ফৌজদারি কার্যবিধির 96 ধারায় দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা কে জারি করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট, যে কোনো আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপরে সবগুলো কে? যে কোনো। এটা তো যে কোনো আদালত না? জি। 4 নাম্বার দেখেন, যে ডাক বা তার কর্তৃপক্ষের, পোস্টাল বা টেলিগ্রাফিক অথরিটিস, তার মানে হলো টেলিফোন, হেফাজতে থাকা কোনো দলিল, পার্সেল বা অন্য কোনো বস্তু তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উপরের সবাই। 96 ধারা আর কি, উপরে সবাই পারে।
বই চেঞ্জ করি নাই। বই আপনাদের হলো পুরাতন সংস্করণ এতদিন পড়াইছি বা নতুন সংস্করণ পড়াচ্ছি, কিন্তু তার মানে এই না যে আপনাদের বইতে কাজ হবে না। যেগুলো মিসিং আছে সেগুলো আমি কি দিয়ে দিচ্ছি, নোট দিয়ে দিচ্ছি, লেখাই দিয়ে দিচ্ছি। আপনাদের কোনো বই কেনা লাগবে না, বুঝতে পারছেন? স্যার আমাদের যে সেলফ প্র্যাকটিস গুলা নাই স্যার বইয়ে, এগুলা কোনটা ভাই? বুঝি নাই, আবার বলেন। পুরাতন বই স্যার, আমার এই যে সেলফ প্র্যাকটিস গুলা নাই আমার বইয়ে। আচ্ছা, না থাকলে একটু দেখে নিবেন, সমস্যা নাই তো। পুরাতন বইতে আরো সেলফ প্র্যাকটিস আরো ভালো করে দেওয়া আছে। যেটা নাই সেটা একটু ভিডিও থেকে দেখে নিবেন, আরো দরকার আছে। টুকে নিবেন, এই আর কি। আপনার পুরো বই কেনা লাগবে না। এই এই জন্যই তো আপনাদের তুলনামূলক ভাবে পড়াচ্ছি। দেখেন, কোনটা বললেন আলামিন সাহেব? হ্যাঁ, এটা বিচারিক ম্যাজিস্ট্রেট 96 ধারায়। ভালো প্রশ্ন করছেন, কোন বিচারিক ম্যাজিস্ট্রেট? সাধারণত বিচারিক ম্যাজিস্ট্রেট তারা যারা আমলি আদালত করে। আমলি আদালত কারা করে এটা যদি প্রশ্ন করে, 190 ধারায় আছে। আমলে নিতে পারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে যদি তাদেরকে বিশেষ ক্ষমতা দেয়া হয়। তার মানে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও পারে যদি তাদেরকে কি দেওয়া হয়, বিশেষ ক্ষমতা। বাট নর্মালি উত্তর আসলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন আসেন, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আর এক নাম কি? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জি। তো এখানে সেলফ প্র্যাকটিসের মোটামুটি পড়লাম, আমরা চলে আসি। দেখেন, এই 96 থেকে আমাদের যে 100 ধারা পর্যন্ত পড়লাম, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এবং এটা আমি একটু যদি এইভাবে বলি যে 96 থেকে 100 ধারার ভিতরে পার্থক্য, কোন দলিল হাজির করার জন্য, কোন দলিল তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা 96, জাল দলিল টলিল হইলে কত, 98, আর ব্যক্তি হইলে 100। 96 আর 100-তে যে কোনো ম্যাজিস্ট্রেট দিতে পারে, বিচারিক নির্বাহী উভয়। 98-তে দিতে পারে শুধু জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাট এই এই তিনটা সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। আর এই সার্চ ওয়ারেন্টে যে কে করবে, মানে তল্লাশি করবে কে? কনস্টেবল পদমর্যাদার নিচে নয় এমন কোন ব্যক্তি। ঠিক আছে, হুলিয়া বাকরকে চলে আসি। হুলিয়া বাকরক, দেখেন, হুলিয়ার ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন, গোল্ডেন। প্রোকের ইংরেজি হচ্ছে কি? অ্যাটাচমেন্ট। আমি একটু বুঝাই, একটু হালকা আলোচনা করি, তারপরে দেখেন হুলিয়া বা ক্রোক আসলে কি। আমরা যখন সমনের ওখানে পড়েছিলাম, ওখানে বিস্তারিত করছিলাম যে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য আদালত কি কি পদ্ধতি গ্রহণ করতে পারে। ওই জায়গা ছিল সমন, ওয়ারেন্ট, হুলিয়া বা ক্রোক, উপরের সবগুলা। উত্তর ছিল উপরের সবগুলা। এখন সমন দিলে আদালত যারে সমন দিল সে নিজের ইচ্ছায় হাজির হবে। ওয়ারেন্ট দিলে তারে গিয়ে পুলিশ কি ধরে নিয়ে আসবে। আর হুলিয়া বা ক্রোক কি? হুলিয়া ক্রোক হচ্ছে, ধরেন একজন ব্যক্তিরে সমন দিছে, আসে নাই, সমন দেওয়ার পরে যদি না আসে, তারপরে দিবে হচ্ছে কি ওয়ারেন্ট। ওয়ারেন্ট দিছে, তারপরেও আসে নাই, কোনোদিনই সে আদালতে আসে নাই, বা আইন যে পুলিশ বাহিনী আছে তারা কখনোই ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে না। এখন ওই ব্যক্তির জন্য তো ওই মামলাটা আজীবন থমকে থাকবে না, এক জায়গায় থাকবে না। ওই মামলার তো বিচার শুরু হতে হবে। এখন বিচার শুরু হওয়ার আগে তারে সর্বশেষ সুযোগ দেয় হুলিয়ার ক্রো। হুলিয়ার ক্রো তারে আবার, যদি ওয়ারেন্ট ইস্যু করতে আসে নাই, এখন তারে সুযোগ দিবে 87 ধারায় হুলিয়া জারি করবে। হুলিয়া কি? হুলিয়া হলো একটা লিখিত নোটিশ। ধরেন নোটিশ, সেখানে তাকে ঘোষণা দেওয়া হবে যে আপনি অমুক জায়গায় একটা নির্দিষ্ট স্থানে সর্বনিম্ন সময় 30 দিন। সর্বনিম্ন কয়দিন? 30 দিন আপনি হাজির হবেন। এখন এই হুলিয়াটা কিভাবে জারি করে আমি একটু বলি শুনেন। হুলিয়াটা লিখিত আকারে ওই আমলি আদালত, যে আদালতে মামলা প্রথমে দায়ের করা হয়, সেই আদালত জারি করবে। এই হুলিয়ার এক কপি যে আসামি সে যে জায়গা পাশ করে সেই জায়গা ঘোষণা দিয়ে আসবে, পাঠ করবে, অথবা তার যে আহ বাসস্থান আছে সে জায়গায় লাগাই দিয়ে আসবে। এবং আর একটা কপি আইসা আদালতে লাগাই দিয়ে বলা হবে যে হুলিয়া জারি করা হয়েছে। অর্থাৎ যারে ওয়ারেন্ট অনুযায়ী গ্রেফতার করতে পারে নাই, তারপরে স্টেপ হচ্ছে কি হুলিয়া। হুলিয়ায় সর্বনিম্ন কয়দিন? 30 দিন। সর্বনিম্ন 30 দিন। ইচ্ছা করলে আদালত আরো বেশি সময় দিতে পারে। হুলিয়া মৌখিক না লিখিত?
লিখিত। হুলিয়া দিছে, হুলিয়া জারি করছে, হুলিয়া জারি করার পরেও সে আসে নাই, সে আসে না। এরপরে হলো তার সম্পত্তি ক্রোক করা হবে, স্থাবর বা অস্থাবর সম্পত্তি। এটা হলো কত দাঁড়ায়? 88 দাঁড়ায়। কত দাঁড়ায়? 88 দাঁড়ায়। ক্রোক করছে, তারপরেও সে আসে নাই। তারপরে সর্বশেষ স্টেপ হচ্ছে 339-এর খ, 339 বি। 339 খ বা বি ধারায় তারে হুলিয়া দিলেও আসে নাই, সম্পত্তি প্রয়োগ করলো, আসে নাই। এরপর সর্বশেষ সুযোগ, সর্বনিম্ন 2টা বাংলা জাতীয় বহুল প্রচারিত দৈনিকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞপ্তি দিবে যে অমুক, আপনি এতদিনের মধ্যে যদি হাজির না হন তাহলে আপনার অনুপস্থিতিতে বিচার শুরু হবে। এই যে যে পত্রিকায় বিজ্ঞপ্তিটা দিল, এটা দিচ্ছে 339 কত ধারায়? বি ধারায়। এবং তারপরেও যদি সে না আসে, তারপরে হলো কি শুরু হবে? বিচার শুরু হবে, তার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। এই হলো আপনার হুলিয়া, ক্রোক এবং আসামির অনুপস্থিতিতে বিচার। একটু পড়ি দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোন ব্যক্তির হাজিরা নিশ্চিত করার জন্য আদালত, আন্ডারলাইন করবেন, সমন দিতে পারে বা ওয়ারেন্ট দিতে পারে বা হুলিয়া জারি করতে পারে। কিন্তু প্রথমেই কি হুলিয়া দিতে পারে? পারে না। পলাতক ব্যক্তির হাজিরার জন্য 87 ধারায় হুলিয়া জারি করতে পারে এবং একই সাথে 88 ধারায় উক্ত ব্যক্তির স্থাবর বা অস্থাবর বা উভয় সম্পত্তি ক্রোক করতে পারে। আমরা চলে আসি 87 ধারায় পলাতক ব্যক্তির জন্য হুলিয়া। দেখেন, ধারা 87 পলাতক ব্যক্তির জন্য হুলিয়া, প্রোক্লেমেশন ফর পারসন অ্যাবসকন্ডিং। প্রোক্লেমেশন শব্দের অর্থ হচ্ছে হুলিয়া। পার্সন তো জানেন, ব্যক্তি বা ওই ব্যক্তি, অ্যাবসকন্ডিং মানে হচ্ছে পলাতক, যে পলাতক আছে। তো পলাতক ব্যক্তি বা আত্মগোপন করেছে এমন ব্যক্তির হাজিরার জন্য আন্ডারলাইন করবেন, 87 ধারায় গোল দিবেন, লিখিত হুলিয়া জারি করতে পারে। হুলিয়াটা কি হবে? লিখিত, রিটেন। পরীক্ষায় প্রশ্ন আসবে হুলিয়া জারি করে কত ধারায়? 87 ধারায়। কি হুলিয়া? কি লিখিত না মৌখিক? অবশ্যই কি হতে হবে? লিখিত। 87 ধারায় বলা হয়েছে, যদি আদালত বিশ্বাস করে যে আদালতে হাজির হওয়ার জন্য যে ব্যক্তি বরাবর যে ব্যক্তি বরাবর আন্ডারলাইন পরোয়ানা জারি করা হয়েছে সে কি রয়েছে? পলাতক আছে, অথবা পরোয়ানা কার্যকর না হতে পারে সেজন্য আত্মগোপন করেছে, সেক্ষেত্রে আদালত তাকে একটি আন্ডারলাইন করে নির্দিষ্ট স্থানে এবং কি নির্দিষ্ট সময় গোল দিবেন, যা 30 দিনের কম নয়। 30 দিনের কম নয় মানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে হুলিয়ায় কয়দিন সময় দিবে? সর্বনিম্ন 30 দিন, অনূন্য 30 দিন, ন্যূনতম 30 দিন। হ্যাঁ, ন্যূনতম, অনূন্য একই, ন্যূনতম, অনূন্য, সর্বনিম্ন একই কথা। বুঝতে পারছেন? মানে 30 দিনের কম দিবে না, 30 দিনের বেশি দেবে, কিন্তু অ্যাটলিস্ট সর্বনিম্ন যে সীমা সেটা কত? 30 দিন। হাজির হবার নির্দেশ দিয়ে লিখিত হুলিয়া জারি করতে পারবে। তাহলে আমার, হ্যাঁ, তাহলে এখানে আমরা এই হুলিয়া থেকে যে জিনিসটা আপনার মনে রাখতে হবে, যে হুলিয়া জারি করতে পারে বিচারিক ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুলিয়া জারি করতে পারে না। হুলিয়া হতে হবে কি? লিখিত। হুলিয়ার সর্বোচ্চ সময় কতদিন? সর্বোচ্চ সীমা বলা আছে? সর্বোচ্চ সীমা বলা নাই। সর্বোচ্চ আদালত যেটা কি করে সন্তুষ্ট হয় সেটা, কিন্তু সর্বনিম্ন কয়দিন? 30 দিন। ধন্যবাদ। আমরা ধারা 88 দেখেন, পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা, অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি অফ পারসন অ্যাবসকন্ডিং। হুলিয়া জারি করলো। এখন দেখেন 87 ধারায় হুলিয়া জারি করেছে এমন আদালত, আন্ডারলাইন করেন, এমন আদালত যে কোনো সময় উক্ত পলাতক ব্যক্তির গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা উভয় ক্রোকের আদেশ দিতে পারে। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে আদালত হুলিয়া দিয়েছিল সেই আদালতই সম্পত্তি ক্রোকের আদেশ দিবে। যে আদালত হুলিয়া দিছে যদি অন্য কোনো আদালত ক্রোকের আদেশ দেয়, সেই ক্রোকের আদেশ হলো অবৈধ। বুঝতে পারছেন? যদি গোপালগঞ্জের আমলি আদালত হুলিয়া জারি করে, তাহলে ক্রোক আদেশ দিবে কে? গোপালগঞ্জের আমলি আদালত। অন্য কোন আদালত যদি সম্পত্তি ক্রোকের আদেশ দেয়, তাহলে সেটা কি হবে? অবৈধ হবে। সুতরাং যে ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং অভিযুক্ত পলাতক বা আত্মগোপনে রয়েছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত উক্ত ব্যক্তির হাজিরার জন্য 87 ধারায় লিখিত, আন্ডারলাইন করবেন, লিখিত হুলিয়া জারি করবে। এবং আদালত মনে করলে উক্ত লিখিত হুলিয়া জারির সময় উক্ত পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। তাহলে হুলিয়া জারি করবে কত ধারায়? 87 দিয়ে। ক্রোক করবে কত ধারায়? 88 ধারায়। দেখেন, হুলিয়া জারি জেনে রাখা ভালো। তো যদি আমরা আসি যে, আচ্ছা, এখানে একটা জিনিস একটু আমরা শেষ করে আসি। লেখেন 88 ধারা সমান সমান রিভিশন লেখেন।
88 ধারায় সমান সমান রিভিশন, এটা একটু লেখেন, 88 ধারা সমান সমান কি রিভিশন। 88 ধারায় রিভিশন অর্থ হলো যার সম্পত্তি ক্রয় করলো তার প্রতিকার কি ভাই? উচ্চ আদালতে কি করবে? রিভিশন। অর্থাৎ 88 ধারায় তার বিরুদ্ধে যে আদেশটা দেওয়া হয়েছে ওই আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে সে রিভিশন দায়ের করতে পারে। ধন্যবাদ। জেনে রাখা ভালোতে আমরা আসি। দেখেন, জেনে রাখা ভালো, হুলিয়া জারি করে হাজির হওয়ার জন্য সর্বনিম্ন 30 দিনের সময় দিবে। এখানে সর্বনিম্ন সময় কয় দিন? 30 দিন। তারপরে দেখেন, পলাতক ব্যক্তির স্থাবর বা অস্থাবর বা উভয় সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে। সরকারকে, এটা আপনাদের পুরাতন বইটা নাই বোধহয়, সরকারকে রাজস্ব প্রদানকারী স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ প্রদান করা হলে উক্ত সম্পত্তি ক্রয় করতে হবে সম্পত্তি যে জেলায় অবস্থিত উক্ত জেলার কালেক্টর মারফত। মানে যদি রাজস্ব প্রদানকারী ভূমি সম্পত্তি ক্রয় করার আদেশ দেওয়া হয় তাহলে কার মারফত করবে? কালেক্টর মারফত। আছে আপনাদের বুঝতে, তো একটু লিখবেন যে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কোন সম্পত্তি স্থাবর সম্পত্তি ক্রয় করবে জেলা কালেক্টর। আর রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে উক্ত সম্পত্তি ক্রয় করবে জেলা কালেক্টর, এটা লিখলেই হবে। হ্যাঁ লেখেন, লেখেন রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে, রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে উক্ত সম্পত্তি ক্রয় করবে জেলা কালেক্টর। রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে উক্ত সম্পত্তি ক্রয় করবে জেলা কালেক্টর। 86 কেন? 88। 86 তো আজকে পড়েই নাই। হ্যাঁ, রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে উক্ত সম্পত্তি ক্রয় করবে কে বলেন? জেলা কালেক্টর। আচ্ছা, এখন দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে যার রাজস্ব 88 ধারায় রাজস্ব প্রদানকারী ভূমি ক্রয় করবে সরকার কি সরাসরি? না, কার মাধ্যমে করবে? জেলা কালেক্টর মারফত। যারা জেলা কালেক্টর কি বুঝেন না তাদের ক্ষেত্রে বলি যে যে ডিসি সাহেব যারে বলেন, জেলা প্রশাসক, উনার তিনটা নাম। উনি যখন ফৌজদারি কার্যবিধি অনুসারে কাজ করে তখন ওনার নাম ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। উনি যখন দেওয়ানি কার্যবিধিতে জমি জমা নিয়ে কাজ করেন তখন ওনাকে বলে ডিস্ট্রিক্ট কালেক্টর বা জেলা কালেক্টর। উনি যখন জেলা প্রশাসনের কাজ করে তখন ওনাকে বলে ডেপুটি কমিশনার। দেখেন, সো আমরা চলে আসি আহ পলাতক ব্যক্তির হাজির হওয়ার জন্য হুলিয়া জারির ক্ষমতা আছে আদালতের, বা আন্ডারলাইন করবেন সকল বিচারিক ম্যাজিস্ট্রেটের। এটা আছে আপনাদের বইতে। সকল কার আছে বলেন? বিচারিক ম্যাজিস্ট্রেটের। কিন্তু শুধুমাত্র যে আদালত এমন হুলিয়া জারি করে সেই আদালত উক্ত পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে। আছে, এদিক সেদিক আছে। আচ্ছা, যে আদালত হুলিয়া জারি করবে সেই আদালতই কি করবে? সম্পত্তি ক্রয়ের আদেশ দিবে। একটু আগে আমি বলছি। হ্যাঁ, এখন দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই লাইন, জেনে রাখা ভালোর মধ্যেই বা আপনাদের আছে যে সম্পত্তি ক্রয়ের আদেশের তারিখ হতে আন্ডারলাইন করে 6 মাসের মধ্যে যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে সে ব্যতীত গোল দিবেন অন্য কোনো ব্যক্তি ক্রয়ী আদালতে সম্পত্তি দাখিল করতে পারে ও সে যে উক্ত সম্পত্তিতে তার স্বার্থ আছে এবং এটা ক্রয়যোগ্য না। তারা 88(6) আপত্তি দাখিল করতে পারে। আবার একটু পড়ি, সম্পত্তি ক্রয়ের আদেশের তারিখ হতে 6 মাসের মধ্যে যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি ক্রয়ী আদালতে আপত্তি দাখিল করতে পারে যে উক্ত সম্পত্তিতে তার স্বার্থ আছে এবং এটা ক্রয়যোগ্য না। বলতেন না 88(6) এটা গুরুত্বপূর্ণ, আমি একটু বুঝাই। ধরেন আসামি হচ্ছে দিনেশ বালা। এখন দিনেশ সমন দিছে, আসে নাই। ওয়ারেন্ট দিছে, দিনেশে পাওয়া যাচ্ছে না। হুলিয়া দিছে, দিনেশ আসে নাই। দিনেশের সম্পত্তি ক্রয় করা হলো, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করছে, সাথে একটা মোটর সাইকেলও ক্রয় করছে। বাট অ্যাকচুয়ালি ওই মোটর সাইকেলটার মালিক হলো মাসুদ তালুকদার। দিনেশ চালাইতো মাসুদের কাছ থেকে ধার নিয়ে। এখন
মোটরসাইকেলও তো ক্রপ করছে, আদালত কার সম্পত্তি হিসেবে? দিনেশের। এখন বাট অ্যাকচুয়ালি মোটরসাইকেলের মালিক হচ্ছে মাসুদ, তাহলে মাসুদের প্রতিকার কি সেটা বলছে 88 6 ধারায়। যখন থেকে ক্রোক করলো তার 6 মাসের মধ্যে মাসুদ ওই ক্রোককারী আদালতে আবেদন করবে যে ওর ওনার এই যে মোটরসাইকেল ক্রোক করছেন, এই মোটরসাইকেলের মালিক আমি, এই মোটরসাইকেলের মালিক কি দিনেশ না, তো আমার এই সম্পত্তি কি দেওয়া হোক, সুরক্ষিত সম্পত্তি ফেরত দেওয়া হোক। বুঝতে পারছেন? তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে যদি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হয় তাহলে ওই অন্য ব্যক্তির প্রতিকার কি? ক্রোককৃত আদালতে আপত্তি দাখিল করা কয় মাসের মধ্যে? কত ধারায়? 88 6 ক। জি। এখন দেখেন, ধারা 88 6 ক ধারায় স্বার্থ সংশ্লিষ্ট লিখিত আপত্তি মঞ্জুর না হলে, আন্ডারলাইন করেন। এখন মাসুদ গিয়ে বললো, মাসুদ মোটরসাইকেলের সকল কাগজপত্র দেখাইছে, বাট তারপরেও আদালত সন্তুষ্ট হয় নাই, মানে মাসুদের দরখাস্ত কি করে দিছে? না মঞ্জুর করে দিছে। না মঞ্জুর আদেশের তারিখ হইতে আন্ডারলাইন করবেন 1 বছরের মধ্যে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য মকদ্দমা দায়ের করতে পারে। নিচে লেখেন দেওয়ানি মামলা। সত্ত্ব প্রতিষ্ঠার মামলা ডেফিনেটলি কি মামলা? দেওয়ানি মামলা। সো অন্য কোনো ব্যক্তির প্রথম প্রতিকার হচ্ছে কিসের আবেদন করা? 6 মাসের মধ্যে আপত্তি দাখিল করা। সেই আবেদনও যদি কি করে? না মঞ্জুর করে, তাহলে সত্ত্ব প্রতিষ্ঠার মামলা করবে কত কত বছরের মধ্যে? 1 বছরের মধ্যে। এটা সাবসেকশন মনে রাখার আপনার দরকার নাই, জাস্ট এই জায়গার ফ্যাক্টটা মনে রাখেন যে আপনার অন্য কোনো ব্যক্তির সম্পত্তি ক্রোক করলে সে আবেদন করবে 6 মাসের মধ্যে। 6 মাসের আবেদনটাও যদি কি হয়? না মঞ্জুর হয়, সেই ক্ষেত্রে তার দেওয়ানি মামলা করতে হবে কত বছরের মধ্যে? 1 বছর। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন, যদি পলাতক ব্যক্তি হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয়, হুলিয়ায় ডেফিনেটলি একটা সময় দেওয়া আছে যে এতদিনের মধ্যে আপনি হাজির হবেন, এতদিনের মধ্যে সে হাজির হয় নাই, তাহলে ক্রোকি সম্পত্তি আন্ডারলাইন করবেন সরকারের উপর বর্তাবে। হুলিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যদি সে হাজির না হয় তাহলে ওই সম্পত্তি বর্তাবে কার উপর? আচ্ছা দেখেন ভাই, যদি পলাতক ব্যক্তি উল্লিখিত সময়ের মধ্যে হাজির না হয় তাহলে ক্রোককৃত সম্পত্তি সরকারের উপর বর্তাবে। এবং কিন্তু ক্রোকের তারিখ হইতে গোল দিবেন 6 মাসের মধ্যে উক্ত সম্পত্তি বিক্রয় করা যাবে না। সরকারের কিন্তু ক্রোকের তারিখ হতে 6 মাসের মধ্যে সম্পত্তি বিক্রয় করা যাবে না। তাহলে এখানে বেশ কয়েকটা বিষয় আছে। হুলিয়ার সময়ের মধ্যে হাজির যদি না হয় ওই প্রকৃত সম্পত্তি বর্তাবে কার উপরে? সরকারের উপরে। বাট সরকার ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না কয়দিনের মধ্যে? 6 মাস পরে গেলে ওই সম্পত্তি কি বিক্রি করতে পারবে। এখন আসেন যে প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার। হ্যাঁ বলেন। হ্যাঁ, আসতেছি। আপনার পচনশীল হইলে উনি সাথে সাথে বিক্রি করতে পারে, বুঝতে পারছেন? প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার, এখন এটা একটু দেখেন। আমরা জানি 88 ধারায় একটু আগে একটা জিনিস পড়ে এসেছি যে প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে 88 ধারায় যদি কোনো আদেশ দেয় ক্রোক করে সরাসরি কি করতে পারে? সে রিভিশন করতে পারে। 88 ধারায় সরাসরি রিভিশন ছাড়াও সে আর একটা প্রতিকার আছে, এই প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার। এর পাশে লেখেন ধারা 89। ধারা 89 অর্থাৎ যে সম্পত্তিটা ক্রোক করা হয়েছে এই সম্পত্তিটা পুনরুদ্ধারের আবেদন করবে কত ধারায়? 89 ধারায়। দেখেন, যার সম্পত্তি ক্রোক করা হয়েছে সে ক্রোকের তারিখ হইতে গোল দিবেন 2 বছরের মধ্যে। কয় বছরের মধ্যে? 2 বছরের মধ্যে ক্রোক আদেশ প্রদানকারী আদালতে হাজির হয়ে ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে পারে। তাহলে যার সম্পত্তি ক্রোক করা হয়েছে সে আবার এই আবেদনটা ওই প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে পারে কত দিনের মধ্যে? 2 বছরের মধ্যে। যদি উক্ত ব্যক্তি প্রমাণ করতে পারে, আন্ডারলাইন করবেন, সে পলাতক ছিল না। দিনেশ ভারত থেকে এসে বললো, 1.5 বছর পরে এসে দেখলো যে তার সর্বনাশ যাওয়ার সব হয়ে গেছে। এখন দিনেশ আদালতে এসে সে যে চেন্নাইতে গেছিল তার চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র দেখালো, দেখানোর পরে বললো যে আমি তো 1.5 বছর দেশেই ছিলাম না, তো অ্যাকচুয়ালি আমার নামে যে মামলা হয়েছে তাও জানি না, আমি পলাতকও ছিলাম না, এই যে আমার সবকিছু আছে দেখেন, তো আমার সম্পত্তি কি করা হোক? পুনরুদ্ধারের আদেশ দেওয়া হোক বা আমার সম্পত্তি ফেরত দেওয়া হোক। পরোয়ানা এড়ানোর জন্য সে আত্মগোপন করেনি, সে নির্ধারিত সময়ে হুলিয়া পায়নি, বা তাহলে আদালত তার প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন কি করতে পারে? মঞ্জুর করতে পারে। আবেদন না মঞ্জুর হলে তার বিরুদ্ধে আপিল করা যাবে। যদি দিনেশ চাইলো তারপরেও তার সম্পত্তি দেয় নাই তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে কি? আপিল। এই জায়গায় একটু লেখেন যে 89 ধারার আবেদন না মঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। 89 ধারার আবেদন
নামঞ্জুর, না 89 ধারার আবেদন নামঞ্জুর সমান সমান আপিল, আর মঞ্জুর সমান সমান কি রিভিশন। আমি একটু ক্লিয়ার করি বিষয়টা, কাহিনী বুঝতে হবে। ধরেন দিনেশের বিরুদ্ধে মামলা হয়েছে, দিনেশরে সমন দিছে, দিনেশ আসামি, সমন অনুযায়ী সে আসে নাই। তারপরে ওয়ারেন্ট দিছে, আসে নাই। হুলিয়ায় হুলিয়া জারি করলো, আসে নাই। সম্পত্তি ক্রোক করলো, আসে নাই। এখন ক্রোকের সম্পত্তি ক্রোক করার পর 1.5 বছর পর দিনেশ আসছে। এখন দিনেশের প্রতিকার কি? দিনেশের প্রতিকারের জায়গায় দুইটা অপশন আছে। দিনেশ হয় 88 ধারায় সরাসরি রিভিশন করবে, অথবা দিনেশ পদক্ষেপ গ্রহণ করবে 89 ধারায়। যদি সে ইচ্ছা করলে 88 ধারা আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করতে পারে। যদি ধরেন 88 ধারায় সে রিভিশন করে নাই, তাহলে 89 ধারায় সে ওই সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে হবে। যেহেতু পুনরুদ্ধারের আবেদন করতে হয় কয় বছরের মধ্যে? 2 বছর। পুনরুদ্ধারের আবেদন 89 ধারায় সে করছে, করার পর আদালতে সকল কিছু দেখাইছে, ওনার এই যে আমার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র, আমারে আমার সম্পত্তি প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার করার আদেশ দেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে দিছে। তাহলে দিনেশের 89 ধারার আবেদন কি হয়েছে? নামঞ্জুর হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা জানি 89 ধারার আবেদন নামঞ্জুর হলে দিনেশের প্রতিকার কি? আপিল। বুঝতে পারছেন? এই আপিলটা হলো ফৌজদারি কার্যবিধির 405 ধারায়। এই যে প্রথম আপিল শুরু কত ধারায়? 405 ধারায়। আর দিনেশ যা চাইছিল 89 ধারায়, দিনেশের সম্পত্তি সব ফেরত দিয়ে দিছে। মানে 89 ধারার আবেদন কি হয়েছে? মঞ্জুর হয়েছে। তাইলে সংক্ষুব্ধ কে? রাষ্ট্রপক্ষ বা যে বাদী মামলার, সে তার প্রতিকার হচ্ছে কি? রিভিশন। কাহিনী বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর বলা লাগবে না, আমি এটাও ব্যাখ্যা দিচ্ছি, শুনেন। আগে এইটুক বুঝতে যে 89 ধারার আবেদন নামঞ্জুর হইলে প্রতিকার কি? আপিল। আর মঞ্জুর হইলে রিভিশন। আচ্ছা, এখন একটা প্রশ্ন এসে যায় যে হুলিয়ার সময়ের মধ্যে যদি না আসে, প্রকৃত সম্পত্তি বর্তাবে আদালত সরকারের উপর, আর সরকার বিক্রি করতে পারবে 6 মাস পরে। এখন যদি এরকম হয় যে 6 মাস পরে সরকার সম্পত্তি বিক্রি করে ফেলছে, আর 2 বছরের মধ্যে সে 2 বছরের, সরকার ধরেন 7 মাসের মাথায় বিক্রি করছে, আর 1.5 বছর পর দিনেশ আইসা সম্পত্তি চাইতেছে, এখন কি হবে? তাই তো কথা। আচ্ছা, এখন কথা হলো দিনের শেষে যদি প্রমাণ করতে পারে যে না, তার সম্পত্তি পুনরুদ্ধারের যৌক্তিক কারণ আছে, তখন ওই যে 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 সম্পত্তি বিক্রি করছিল সেই টাকা দিনের সে দিয়ে দেবে। বুঝতে পারছেন? এই হলো কাহিনী। সরকার তার টাকা মেরে খাবে না। আর নর্মালি একটা জিনিস চিন্তা করেন, যে সাধারণত সরকার বিক্রি করে না, যদিও বিক্রির বিধান আছে। বিক্রি করে কখন জানেন? যখন ওই সম্পত্তিটা পচনশীল হয় বা অন্যান্য কিছু হয়, বিক্রি করে। আর যদি বিক্রি করতেই হয়, বিক্রি যদি করেও ফেলে, তারপরে যদি কেউ আসে, তাহলে ওই যে টাকায় বিক্রি করছিল সেই টাকায় তারে কি দিয়ে দিবে? ওই সেই টাকাটা তারে দিয়ে দিবে। এ হচ্ছে কাহিনী। আচ্ছা, তাহলে আমরা একটু প্রতিকার দেখি ভাই। দেখেন, প্রতিকার প্রতিকার অলরেডি পড়ে ফেলেছি। তারপরেও দেখেন, সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য রিভিশন করা যায়। এই ক্রোক আদেশ বাতিলের জন্য যে রিভিশন করা যায়, এই লাইনটা দেখছেন আছে বইতে? মানে এই রিভিশনটা করতেছেন সরাসরি কত ধারার বিরুদ্ধে? 85 ধারার বিরুদ্ধে। ক্রোকের তারিখ হইতে 2 বছরের মধ্যে ক্রোকিত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য 89 ধারা আবেদন করা যায়। হয় রিভিশন করবেন, না 89 ধারার আবেদন করবেন। যদি রিভিশন করেন তাহলে আপনার যেতে হবে উচ্চ আদালতে। আর 89 ধারার আবেদন করলে যে আদালত ক্রোক করেছিল সে আদালতে। ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে হবে যে আদালত পলাতক ব্যক্তি সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছিল সে আদালতে। আদালত ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন গোল দিবেন অগ্রাহ্য করলে। কি করলে? অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। যে আদালত আবেদন অগ্রাহ্য করে সেই আদালতের আদেশের বিরুদ্ধে সাধারণত যে আদালত আপিল করা যায় সে আদালত আপিল করতে হবে কত ধারায়? 405 ধারায়। তাহলে আপনি এটা মনে রাখবেন যে 89 ধারার আবেদন যদি নামঞ্জুর হয়, ওই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কত ধারায়? 405 ধারায়। কোন আদালতে আপিল করতে হবে সেটা পরের বিষয়, আপাতত মনে রাখেন আপিলটা হবে কত ধারায়? 405 ধারায়। বলেন।
একটাই যাবেন যে কোনো। জি। হ্যাঁ ভাই। 412 কই আপিল? 405। আচ্ছা, আপনি রিভিশনে গিয়ে যদি 88 ধারার রিভিশনে গেছেন, ঠিক আছে, যাওয়ার পরে আপনি পান নাই, সেই ক্ষেত্রে 89 ধারায় পুনরুদ্ধারের আবেদন করেও কোনো লাভ। আর আপনি তো ওই আদালত থেকেই নকল দিলে একবার রিভিশন করছেন, আবার সেম আদালতে আবার পুনরুদ্ধারের আবেদন, মানে বিষয়টা ওই আমার প্রধান বিচারপতির চাকরি কইরা পরে আবার ওই জুডিশিয়াল সার্ভিস কাউন্সিলের প্রশাসনিক পদে চাকরির মতো হয়ে যায়। তা আগে ছিল ভার্সিটির ভিসি, আর এখন আবার ওই সেকশন অফিসার পদে চাকরি করতেছে, এরকম হয়ে যায়। দেখেন। সো আমি আবার একটু সরাসরি যদি এইভাবে বলি, আমি একটু সংক্ষেপে বলে দিই যে হুলিয়া দেয় 87 ধারায়, হুলিয়া হবে লিখিত, হুলিয়া জারি করবে বিচারিক আদালত, হুলিয়ায় সর্বনিম্ন সময় 30 দিন, হুলিয়ার সাথে সাথে সম্পত্তি ক্রয়ও করতে পারে 88 ধারায়। যে আদালত হুলিয়া জারি করেছিল সে আদালত কি করবে? সম্পত্তি ক্রয় করবে। আর এই ক্রয়কৃত সম্পত্তি সাধারণত স্থাবর অস্থাবর উভয়। যদি সে হুলিয়ার নির্ধারিত সময়ের মধ্যে না আসে, তখন সম্পত্তি পড়তে হবে সরকারের উপর, তবে সরকার 6 মাসের মধ্যে বিক্রি করতে পারবে না। যদি তৃতীয় কোনো ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়, তাহলে সে সম্পত্তি পুনরুদ্ধারে আবেদন করবে 6 মাসের মধ্যে, ক্রয়ের 6 মাসের মধ্যে। যদি 6 মাসের মধ্যে আপত্তি দেওয়ার পরেও তার সম্পত্তি ফেরত না দেওয়া হয়, তাহলে সে সদ্য প্রতিষ্ঠার মামলা করবে দেওয়ানি আদালতে 1 বছরের মধ্যে। আচ্ছা, এখন যার সম্পত্তি ক্রয় করা হলো তার প্রতিকার সে ইচ্ছা করলে 88 ধারার বিরুদ্ধে রিভিশন করতে পারে, অথবা সে 89 ধারায় সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে পারে 2 বছরের মধ্যে। 89 ধারার আবেদন যদি নামঞ্জুর হয়, তাহলে তার প্রতিকার হচ্ছে আপিল উচ্চ আদালতে, ফৌজদারি কার্যবিধির 405 ধারায়। আর 89 ধারার আবেদন যদি মঞ্জুর হয়, মানে আসামি যা চেয়েছিল তাকে তা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওই মঞ্জুর হইলে রিভিশন করবে রাষ্ট্রপক্ষ বা নালিশকারী পক্ষ। উচ্চ আদালতে কি করবে বলেন? রিভিশন। এই তো আমার হুলিয়া ক্রোকের কাহিনী। কে বুঝেন নাই বলেন? আর এখানে আরেকটা জিনিস একটু লিখতে পারেন যে ক্রোক লেখেন 88 + 146, 88 ধারা + 146 ধারা সমান সমান দিয়ে লেখেন ক্রোক প্লাস রিসিভার নিয়োগ, ক্রোক প্লাস রিসিভার নিয়োগ। 88 ধারা + 146 ধারা ক্রোক প্লাস রিসিভার নিয়োগ। না 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 না, আপনি জাস্ট মনে রাখবেন যে ফৌজদারি কার্যবিধিতে সম্পত্তি ক্রয় করে 2 জায়গায়, কত কত দাঁড়ায়? 88 আর 146। আর রিসিভার নিয়োগও কত কত দাঁড়ায়? 88 + 146। আপাতত এইটুকু মনে রাখেন। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন যে পলাতক আসামির প্রকৃত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তি শব্দটা বললেন, অন্য কোনো ব্যক্তি আহ ক্রোকের কতদিনের মধ্যে নিঃস্বার্থ দাবি করতে পারে? কতদিন? 6 মাস। আর এই 6 মাস হওয়ার পরে যদি নামঞ্জুর করে, তাহলে কতদিন? মানে তাহলে সদ্য প্রতিষ্ঠান মামলা করবে 1 বছরের মধ্যে। আর লিখেছেন যে 88 এবং 146 দ্বারা সম্পত্তি ক্রোক প্লাস কি? রিসিভার নিয়োগ। আর এই তো মোটামুটি আর সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন আসে সব পারবেন। যদি আমি 5 নাম্বার প্রশ্নটা, এখানে আপনাদের পুরাতন বইতে নাই, বাট আমি যদি এখানে একটু পড়ি যে রাজস্ব প্রদানকারী স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ প্রদান করা হলে উক্ত সম্পত্তি ক্রয় করতে হবে সম্পত্তি যে জেলায় অবস্থিত উক্ত জেলার কার মারফত? জেলা কালেক্টর মারফত। তো আপনি এটা লিখে দিয়েছি যে কার মারফত ক্রয় করতে হবে? জেলা কালেক্টর মারফত। আর মোটামুটি যে প্রশ্ন আসবে ইনশাল্লাহ পারবেন, আলোচনা করেছি। বিরতির পর আমরা 99 ক শুরু করব। নামাজের বিরতি, নামাজ শেষে আমরা 99 ক থেকে পড়া শুরু করবো ইনশাল্লাহ। অনলাইনে যারা আছেন আপনাদের যা পড়াইলাম এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, বা প্রশ্ন আছে কিনা চিন্তা করেন, নামাজ শেষে যখন আবার আমরা লাইনে ঢুকবো তখন প্রশ্ন করেন। ধন্যবাদ।
বলেন। ধারা 99 ক দেখেন, সংবাদপত্র, পুস্তক বা কোনো নথি বাজেয়াপ্ত করা। 99 ক, 99 ক ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে গোল দিবেন সরকার কোনো মুদ্রিত সংবাদপত্র, পুস্তক বা কোনো দলিল বাজেয়াপ্ত বা ফরফিটেড ঘোষণা করতে পারে। এই যে যে বাজেয়াপ্তটা করা হচ্ছে, এটা কোনো আদালত করতেছে না, এটা করতেছে সরকার তার নির্বাহী আদেশ বলে। তো সরকার নির্বাহী ক্ষমতা বলে কোনো সংবাদপত্র, পুস্তক বা দলিল বাজেয়াপ্ত করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলেন? 99 ক। দেখেন এখন কোন কোনগুলা পারে সেটা যদি আমরা একটু দেখি। যা প্রকাশ করা দণ্ডবিধির 123 ক, 124 ক, 153 ক, 292, 295 ক, 505 এবং 500 ক ধারায় শাস্তিযোগ্য। এইগুলাতে আসলে আছে কি? এটা আছে ধরেন রাষ্ট্রদ্রোহিতা, তারপরে শ্রেণী সমূহের মধ্যে বৈষম্য, তারপরে ধর্ম অবমাননা, মোটামুটি এই ধরনের অপরাধগুলো। এই ধরনের কোনো বিষয় যদি প্রকাশ করা হয় পুস্তক আকারে বা সংবাদপত্রে, তাহলে সরকার বাজেয়াপ্ত করতে পারে কত ধারায়? 99 ক। তারপরে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা দেখেন, যা প্রকাশ করা বাংলাদেশের গোল দিবেন রাষ্ট্রপতি, গোল দিবেন প্রধানমন্ত্রী, গোল দিবেন সংসদের স্পিকার, আর প্রধান বিচারপতির জন্য মানহানিকর। এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে 99 কতে কাদের সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশ করলে কোন মুদ্রিত সংবাদপত্র বাজেয়াপ্ত করতে পারে? কে কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের কে স্পিকার, আর একজন হচ্ছে কি প্রধান বিচারপতি। যদি কোনো মন্ত্রী সম্পর্কে বাজে কথা বলে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে দেখেন, যে কোনো বিষয় যেটা মারাত্মকভাবে অশ্লীল বা কুৎসাজনক, যে কোনো বিষয় যেটা মারাত্মকভাবে যদি কি হয় অশ্লীল বা কুৎসাজনক, বা এমন কোন শব্দ বা দৃশ্যমান বিবৃতি, শব্দটা বলতেন, শব্দ বা দৃশ্যমান বিবৃতি যা দেখা যায়, যা কোনো ব্যক্তি বা ব্যক্তিদের কোনো আমলযোগ্য অপরাধ করতে, আন্ডারলাইন করেন, উত্তেজিত করে বা করতে পারে। তো আপনি যদি এমন কোন শব্দ প্রকাশ করেন বা এমন কোন দৃশ্যমান বিবৃতি দেখান যা শুনে অন্য কেউ যদি আমলযোগ্য অপরাধ করতে কি হয়, উত্তেজিত হয়, তাহলে এই সকল জিনিস সরকার বাজেয়াপ্ত করতে পারে তার নির্বাহী আদেশ বলে কত ধারায়? 99 ক। এখন দেখেন, যদি 99 কতে কোনো সংবাদপত্র, পুস্তক যদি বাজেয়াপ্ত করা হয়, তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? হাইকোর্ট বিভাগে আবেদন করা, এই জায়গায় ব্র্যাকেটে লেখেন 99 খ, লিখে রাখেন হাইকোর্ট বিভাগে আবেদন করা, ব্র্যাকেটে কি লিখবেন? 99 খ। দেখেন 99 ক ধারায় প্রদত্ত বাজেয়াপ্তির আদেশ গোল দিবেন বাতিল করার জন্য স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি গোল দিবেন 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারে। আবেদনটা করবে কত ধারায়? 99 খতে। কোথায়? হাইকোর্ট বিভাগে। কতদিন? বাজেয়াপ্তি কয়দিনের মধ্যে? 2 মাসের মধ্যে। তাহলে এখানে আমার মনে রাখতে হবে 99 কতে বাজেয়াপ্ত করলে প্রতিকার কততে? 99 খতে কি আবেদন করতে পারবে? স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। কোথায়? হাইকোর্ট বিভাগে। কতদিনের মধ্যে? 2 মাসের মধ্যে। এই জিনিসগুলো আমার মনে রাখতে হবে। আর 99 কতে কিন্তু আদালত রিলেটেড না, এটাকে সরকার নির্বাহী আদেশ বলে কোনো কিছু বাজেয়াপ্ত করতে পারে। তারপরে দেখেন, সরকার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারা মতে অশ্লীলতার অভিযোগে কোন পুস্তক বাজেয়াপ্ত করতে পারে? কত ধারা? 99 এ বাজেয়াপ্ত করে। 99 এ ইংরেজিতে আজ যদি আসে ক্যাপিটাল লিটারের এ, কোনো ব্র্যাকেট আছে? নাই। সেলফ প্র্যাকটিসে যা আছে ইনশাল্লাহ পারবেন। যদি আমি এখানে একটা প্রশ্ন আছে, সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন, সরকার কর্তৃক বাজেয়াপ্ত কোনো সংবাদপত্র, পুস্তক বা দলিল কোনো স্থানে আছে কিনা তার তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে কে? এটা যে কোনো ম্যাজিস্ট্রেট। 3টা স্টার দেন। কোন ম্যাজিস্ট্রেট? যে কোনো ম্যাজিস্ট্রেট। এটার অর্থ কি? সরকার কোনো পুস্তক বা কোনো বই বাজেয়াপ্ত করছে, ধরেন তসলিমা নাসরিনের একটা বই বাজেয়াপ্ত করছে, বাজেয়াপ্ত করার পরে যদি দেখে যে ওই বই জ্ঞান বিকাশ লাইব্রেরিতে বা অন্য কোনো লাইব্রেরিতে আছে, জানতে পারলো, তাহলে সেই ক্ষেত্রে এটা তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবে কে? করতে পারে যে কোনো ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? এটাও আপনার আছে ওই 99 পথে। 99 পথে। তো আমরা যতগুলো তল্লাশি পরোয়ানা সার্চ ওয়ারেন্ট পাইছি, 96-তে পাইছি, 98-তে পাইছি, 100-তে পাইছি, 99 পথে পাইছি। তো শুধুমাত্র এক জায়গায় পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 98। আর বাকি সবগুলা বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে।
আচ্ছা, এখন আর এই জায়গায় যে প্রশ্ন আছে মোটামুটি যা আলোচনা করলাম এর মধ্যেই আছে, এগুলা পারবেন ইনশাল্লাহ। আপনাদের পুরাতন বইতে নাই, এখানে একটু লেখেন যে জব্দ তালিকা 103 ধারা। জব্দ তালিকা কত ধারা বলেন? 103 ধারায় দুই বা এ, দুই বা ততোধিক সাক্ষীর উপস্থিতিতে ওই স্থানীয় সম্মানিত ব্যক্তি হবে, সাক্ষী হবে স্থানীয় এলাকার কোন ব্যক্তি? সম্মানিত সম্মানিত ব্যক্তি। নতুন বইতে তল্লাশি বা জব্দকরণ সিজার, সার্চ এন্ড সিজার সম্পর্কে একটু বলা আছে, আমি একটু পড়ি শুনেন, আর যতটুকু লেখা দরকার তা তো বললাম, কতটুকু লিখলেই আপনাদের হবে। 103 ধারায় বলা হয়েছে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। অবশ্যই তল্লাশি করতে হবে কাদের উপস্থিতিতে? সাক্ষীদের। ফৌজদারি কার্যবিধির অধীন তল্লাশি করার ক্ষেত্রে যে স্থানে তল্লাশি করা হচ্ছে সেই স্থানের স্থানীয় সম্মানিত, শুধু স্থানীয় হলেই হবে না, অবশ্যই কি হতে হবে? সম্মানিত দুই বা ততোধিক বাসিন্দাকে সাক্ষী হিসেবে আহ্বান করবে এবং তাদের উপস্থিতিতে তল্লাশি করবে। যে তল্লাশি করতে গেছে ওই পুলিশদের মধ্যে থেকে সাক্ষী হইলে হবে না। এই জায়গায় 103 ধারায় বলা হয়েছে কাদের হতে হবে? স্থানীয় সম্মানিত কয় বা ততোধিক ব্যক্তি? দুই বা ততোধিক ব্যক্তি। 103-এর 1 ধারা অনুসারে দুই বা ততোধিক ব্যক্তির উপস্থিতিতে তল্লাশি কর্মকর্তা তল্লাশি করবে। 103-এর 2 ধারায় বলা হয়েছে তল্লাশি করার সময় উদ্ধারকৃত মালামালের একটি তালিকা তৈরি করবে যা জব্দ তালিকা বা সিজার লিস্ট নামে পরিচিত। তাহলে জব্দ তালিকা কত ধারায়? 103 ধারায়। উক্ত জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীগণ স্বাক্ষর করবে, তারা জব্দ তালিকার সাক্ষী হিসেবে গণ্য হবে। আদালত, আন্ডারলাইন করবেন, সমনের মাধ্যমে তাদেরকে সাক্ষী হিসেবে তলব করলে শুধুমাত্র তখনই তারা সাক্ষী দিতে বাধ্য থাকবে। যারা তল্লাশি পরোয়ানায় স্বাক্ষর করলো তারা কিন্তু অটোমেটিক্যালি আদালতে সাক্ষী দিতে বাধ্য না, সাক্ষ্য দিতে বাধ্য না। যদি তাদেরকে আদালত কি দিয়ে তলব করে? সমন দিয়ে তলব করে, তখনই তারা আদালতে এসে সাক্ষ্য দিতে বাধ্য, এর আগে কিন্তু বাধ্য না। তো দেখেন, জব্দ তালিকায় সাক্ষী আদালতের নির্দেশ অনুসারে কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আদালতে হাজির হতে প্রত্যাখ্যান করলে বা অবহেলা করলে দণ্ডবিধির 187 ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে। তো আপনি জাস্ট পুরাতন বই যারা আছে এইটুকু লিখলেই হবে যে জব্দ তালিকা আছে কত ধারায়? 103 ধারায়। কয় বা ততোধিক ব্যক্তির সামনে? দুই বা ততোধিক ব্যক্তি স্থানীয় সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে তৈরি করতে হবে। এতটুকুই। আমরা চলে আসব অপরাধ দমন, প্রিভেনশন অফ অফেন্সেস। দেখেন, ফৌজদারি কার্যবিধিতে অপরাধ দমন বা শান্তি শৃঙ্খলা সংরক্ষণ বা গণ উপদ্রব নিবারণের জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তো দেখেন, এই যে মোটামুটি 106 থেকে যে 153, নতুন বইতে বাম সাইডে আছে, পুরাতন বইতে ডান সাইডে আছে, হয়তো বা 106 থেকে কত? 153। এই টোটাল ক্ষমতাটাই পুলিশ আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের। 106 থেকে 153 পর্যন্ত যত যা আছে সব ক্ষমতা কার? এই ভাই ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশের। এই জায়গা বিচারিক ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা নাই। এক জায়গায় একটা আছে, সেটা ব্যতিক্রম, বাট নর্মালি সকল ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের বা পুলিশ অফিসারের। 1 নম্বর দেখেন, শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেখা 106 থেকে 126 বলতেন যদি পরীক্ষায় আসে যে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেখা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায়? কত বলেন? 106 থেকে 126 ক। তারপরে দেখেন যে বেআইনি সমাবেশ 127 থেকে 132 যদি পরীক্ষায় আসে যে বেআইনি সমাবেশ সম্পর্কে আলোচনা করতে কত ধারা থেকে কত ধারা? 127 থেকে 132। তারপরে দেখেন জনসাধারণের উৎপাত 132 ক থেকে 143 লেখেন, 142 লেখা আছে, কত লিখবেন? 143 লিখবেন, 143 লেখেন। জনসাধারণের উৎপাত 132 ক থেকে 100 কত বলেন? 43। তারপরে দেখেন উৎপাত বা আসন্ন বিপদের জরুরি ক্ষেত্রে আদেশ কত? 144 ধারা আন্ডারলাইন করেন, কত দাদা? কত ধারা? 144 ধারা। তারপরে দেখেন গোল দিবেন স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ কত ধারা? 145 ধারা। তো যদি আপনাকে পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে যে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেখা 106 থেকে 126 ক, বেআইনি সমাবেশ 127 থেকে 132, জনসাধারণের উৎপাত 132 ক থেকে কত? 143, উৎপাত বা আসন্ন ক্ষেত্রে জরুরি অবস্থা এটা আছে কত? 144, আর স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ কত? 145। 145। আচ্ছা, এখন আমরা চলে আসব ধারা 106 থেকে 126 ক। ধারা 106 থেকে 126 ক।
আচ্ছা দেখেন, শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা একটু পড়ি, তারপর ব্যাখ্যা দেই। যে ফৌজদারি কার্যবিধির 106 ধারায় মুসলেকার আদেশের উদ্দেশ্য হলো অপরাধ প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করে। এই এই যে অ্যাকশনটা, এটা হচ্ছে প্রিভেন্টিভ, প্রিভেন্টিভ অ্যাকশন, ঠিক আছে? ধরেন যার দ্বারা কোনো শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা আছে, তাহলে সেই ক্ষেত্রে শান্তি যাতে সে ভঙ্গ করে, এখনো কিন্তু শান্তি ভঙ্গ সে করে নাই, শান্তি ভঙ্গ কি করে নাই, তারে বিরত রাখার জন্য শান্তি রক্ষার মুসলেকার আদেশ দেওয়া হয়। এরপরে দেখেন সদাচরণের মুসলেকা, সদাচরণের মুসলেকা সে যাতে ভালো খারাপ আচরণ না করে, ভালো আচরণ করে, সেই ক্ষেত্রে তাকে যে মুসলেকা দেওয়া হয় সেটাকে কি বলে? সদাচরণের মুসলেকা। ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 ক পর্যন্ত সাধারণত নিম্নলিখিত গোল দিবেন দুইটি উদ্দেশ্যে মুসলেকার আদেশ দেওয়া হয়। একটা দেখেন শান্তি রক্ষার জন্য মুসলেকা, সিকিউরিটি ফর কিপিং দা পিস, পাশে লেখেন ধারা 106 107। শান্তি রক্ষার জন্য মুসলেকা, সিকিউরিটি ফর কিপিং দা পিস, পরীক্ষায় প্রশ্ন আসবে শান্তি রক্ষার মুসলেকা আছে কত কত ধারায়? 106 107। পরেরটা দেখেন সদাচরণের জন্য মুসলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার, লেখেন পাশে লেখেন ধারা 108 থেকে 110, 108 থেকে 110। আচ্ছা তাহলে এখানে একটা জিনিস দেখেন যে মুসলেকা কয় প্রকার, কি কি? শান্তি রক্ষার মুসলেকার একটা হচ্ছে কি সদাচরণের মুসলেকা। শান্তি রক্ষার মুসলেকা কত ধারায় আছে? 106 107। সদাচরণ মুসলেকা কত? 108 থেকে 110। শান্তি রক্ষার মুসলেকারা কি বলে? সিকিউরিটি ফর কিপিং দা পিস। আর সদাচরণ মুসলেকা বলে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। আচ্ছা এখন আমরা চলে আসি, প্রথমত দেখবো যে শান্তি রক্ষার মুসলেকা আসলে কি। এখানে একটু গোল দিবেন যে দণ্ডিত হবার পরে, গোল দিবেন দণ্ডিত হবার পরে শান্তি রক্ষার মুসলেকা ধারা 106। অর্থাৎ যদিও আমরা বললাম শুনেন, এখানে আহ এই যে যে অ্যাকশনটা নিচ্ছে এটা হলো প্রিভেন্টিভ অ্যাকশন, মানে এখনো সে শান্তি ভঙ্গ করে নাই, তখন তাকে যাতে ভঙ্গ না করে এই মর্মে তারে মুসলেকার আদেশ দেওয়া। কিন্তু এই জায়গায় 1 নম্বরে বলছে দণ্ডিত হবার পরে শান্তি রক্ষার জন্য মুসলেকা কত ধারায়? 106 ধারায়। এখন আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে একটু আগে বললেন সে এখনো কোনো অপরাধ করে নাই, তাহলে এই জায়গা তো সে দণ্ড হয়ে গেছে, মানে অপরাধ সে অলরেডি কি করছে, তাইলে আবার এখানে দণ্ডিত হবার পর শান্তি রক্ষার মুসলেকা কেন দিল? হ্যাঁ কেন দিল, যে দণ্ডবিধিতে পার্টিকুলার কিছু অপরাধ আছে, ধরেন কেউ গণশান্তি বিঘ্ন করছে, তারে বিচারিক আদালত একটা অপরাধে দণ্ড দিছে, বেআইনি সমাবেশের সদস্য ধরেন তারে দণ্ড দিছে, বেআইনি সমাবেশ করতে তারে দণ্ড দিছে, দণ্ড দেওয়ার পরে আদালত তারে বলতে পারে যে তুমি তো দণ্ড ভোগ করলা, ভোগ করার পরে আগামী 3 বছর তুমি কোনো প্রকার শান্তি ভঙ্গ করবা না, এই মর্মে তুমি 100 ধারায় মুসলেকা, 106 ধারায় মুসলেকা সম্পাদন করো। তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি সে এখনো শান্তি ভঙ্গ করে নাই, যাতে ভবিষ্যতে কি না করে, যখন তাকে কোনো একটা অপরাধে দণ্ডিত করা হয় তখন সাথে সাথে তাকে মুসলেকার আদেশও দিতে পারে যে তুমি যখন তোমার দণ্ড ভোগ করা হয়ে যাবে তারপর থেকে তোমার মুসলেকার সময় শুরু হবে, বন্ডের মেয়াদ শুরু হবে কত বছর? 106 ধারায় সর্বোচ্চ বলেন 3 বছর। এই 3 বছর তুমি তুমি কোনো প্রকার শান্তি ভঙ্গ করতে পারবা না। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে 106-তে আদেশটা একটু ব্যতিক্রম, এটা দেয় বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত, সে তার আদালত হতে পারে, আপিল আদালত হতে পারে, হাইকোর্ট বিভাগ হইতে পারে। কিন্তু 106-তে যে শান্তি রক্ষার মুসলেকার আদেশটা দেয় এটা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দেয় না, এটা দেয় কে? বিচারিক আদালত। 2 নম্বরে দেখেন অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে এখানে একটু নিচে লিখতে পারেন দণ্ডিত হওয়ার পূর্বে, দণ্ডিত হওয়ার কি বলেন? দণ্ডিত হওয়ার পূর্বে। তো আরিফ সাহেব বলেন তাহলে শান্তি রক্ষার মুসলেকা কত কত ধারায় আলোচনা করছে আরিফ সাহেব? শান্তি তো, শান্তি তো preventive relief। অর্থাৎ এখানে দাঙ্গা হাঙ্গামা শুরু হওয়ার আগে এই অ্যাক্টিভিটিগুলো পূরণ করা হয়। শান্তি রক্ষার মুসলেকা 106 ধারায় 107 ধারায়, দণ্ডিত হওয়ার পরে হলে কত ধারায়? 106। আর দণ্ডিত হওয়ার পূর্বে কত? 107। কথা শেষ। দেখেন 106 ধারার অধীনে দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলেকা দেওয়া হয় যে আদালতে গোল দিবেন আসামি দণ্ডপ্রাপ্ত হয়,
যে আদালতে দণ্ডপ্রাপ্ত হয় সে আদালত বল দিবেন অনধিক 3 বছর সময়ের জন্য শান্তি রক্ষার জন্য আসামিকে মুচলেকা প্রদানের আদেশ দিতে পারে। তো যদি বলে 106 ধারায় শান্তি রক্ষার মুচলেকার আদেশের মেয়াদ কত, সর্বোচ্চ কত, 3 বছর। এরপরে দেখেন আবার 107 ধারার অধীনে দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুচলেকা, তবে এই ক্ষেত্রে মুচলেকায় 1 বছরের অধিক সময়ের হবে না। 106 3 বছর, 107 কত, 1 বছর। যদি বলে দণ্ডিত হওয়ার পর 106, যদি বলে দণ্ডিত হওয়ার পূর্বে 107, যদি বলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কত দাঁড়ায় শান্তি রক্ষার মুচলেকা দিবে 107 ধারায়। জেনে রাখা ভালো দেখেন যে 106 ধারায় দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ গোল দিবেন আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগও দিতে পারে। তাহলে এখানে এটা গুরুত্বপূর্ণ দিকটা স্টার্ট যে 106 ধারায় যে মুচলেকা এটা স্বয়ং কোন আদালত দিতে পারে, আপিল আদালতে দিতে পারে বা হাইকোর্ট বিভাগ দিতে পারে, তার কোন ক্ষমতা প্রয়োগকালে, রিভিশন ক্ষমতা প্রয়োগকালে। তারপরে দেখেন যে দণ্ডের সাথে শান্তি রক্ষার মুচলেকা দেওয়া হয়েছিল সেই দণ্ডটি আপিলে বাতিল হলে উক্ত মুচলেকা বা বন্ড বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ ধরেন একজন আসামিরে টিপজলে 3 বছরের কারাদণ্ড দিল আর বললো যে তুমি 3 বছরের জন্য শান্তি রক্ষার মুচলেকা দাও। তো টিপজল তো 3 বছর কারাদণ্ডের ভিত্তিতে আপিল করছে, আপিলে গিয়ে ওই দণ্ড কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তাহলে ওই দণ্ড বাতিল হয়ে গেলে মুচলেকাও কি বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন? এমন না যে দণ্ড বাতিল হয়েছে তো হোক মুচলেকা আছে, তা না, দণ্ড বাতিল হলে মুচলেকাও বাতিল হয়ে যাবে। তারপরে দেখেন 107 এবং 106 ধারার মধ্যে পার্থক্য হলো যে 106 ধারায় যে আদালত আসামিকে দণ্ড দেয় সে আদালত শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ দিতে পারে, আর 107 ধারার অধীন আন্ডারলাইন করেন শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ আন্ডারলাইন করেন জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে। তাহলে আলামিন সাহেব বলেন তো 106 এর সাথে 107 এর পার্থক্য কি ভাই? হুম, জি, হুম, জি। 106 হলো 3 বছর, 107 কত, 1 বছর। ধন্যবাদ। এখন এখানে একটা শখ আছে বিবিআই, দেখেন 107 দেখেন দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা সর্বোচ্চ কয় বছর, 1 বছর। 8 9 10 এই 3টা ধারা শান্তি রক্ষার না, এই 3টা ধারা কোন আদালত, এই 3টা ধারা হলো মানে মুচলেকা হলো আপনার সদাচরণ। দেখেন রাষ্ট্রদ্রোহমূলক বিষয় আন্ডারলাইন করেন, রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণ মুচলেকা সর্বোচ্চ কত, 1 বছর। কতবার প্রশ্নে এসেছে রাষ্ট্রদ্রোহ বলতে কি বোঝায়, রাষ্ট্র সম্পর্কিত কোনো অপরাধ, সরকার সম্পর্কিত কোনো অপরাধ, বা কি বলেন তো এই দুইটার মধ্যে কি? এক্স্যাক্টলি, আপনি যদি সরকারের বিরুদ্ধে কোনো অঙ্গভঙ্গি করেন, কথা বলেন, বিদ্বেষ প্রসূত কোনো কাজ করেন, বলেন, লেখেন, সেটা হলো রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের প্রতি না। বুঝতে পারছেন? যদিও রাষ্ট্রদ্রোহিতা বলতেছে বাট ওই কাজটা করছেন কার প্রতি, সরকারের প্রতি, সেটারে বলে রাষ্ট্রদ্রোহিতা। এখন ধরেন একজন ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচার করে, তারে এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মানে তারে সতর্ক করতে পারে যে আপনি এরকম আর কোনো কথা বলবেন না, মুচলেকা দিয়ে যান। কত ধারায়, 108 ধারায়। কতদিন, 1 বছর। কে দিতে পারে, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। 109 দেখেন ভবঘুরে বা সন্দেহভাজন বলতেন, ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুচলেকা সর্বোচ্চ কয় বছরের জন্য, 1 বছরের জন্য। তো যদি পরীক্ষায় আসে যে ভবঘুরে বা সন্দেহভাজন কত দাঁড়ায়, কত বছর, 1 বছর। রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহীমূলক কত, 108 কয় বছর, 1 বছর। 110 দেখেন যে অভ্যাসগত অপরাধীদের হ্যাবিচুয়াল অফেন্ডার, অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা কত বছর, সর্বোচ্চ কত, 3 বছর। এখন একটা জিনিস দেখেন যে 106 3, 110 3, আর মাঝের গুলো সব কত, এক। আবার 106 7 হলো শান্তি রক্ষা, আর 8 9 10 সব কি সদাচরণ। শান্তি রক্ষার বললে যদি প্রশ্ন আসে যে শান্তি রক্ষার মুচলেকার আদেশ কে দিতে পারে, বিচারিক নির্বাহী, আপনার একটু ভাবা লাগে। কিন্তু সদাচরণের মুচলেকার আদেশ কিন্তু বিচারিক আদালত কখনোই দিতে পারে না, সদাচরণ আসলেই কে, নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? আচ্ছা, একটু জেনে রাখা ভালো, তো যদি আসি দেখেন জেনে রাখা ভালো যে
আচ্ছা, জেনে রাখা ভালো। আগে আমি একটু আরিফ সাহেবরে জিজ্ঞাসা করি। আরিফ সাহেব, না দেখা বলেন 106 থেকে 110-এ কি আছে একটু বলেন আরিফ সাহেব। আর 106 আছে 3 বছর, 107 আছে 1 বছর, আর 108 আছে 1 বছর, 109 আছে 1 বছর, আর 110 আছে তিন কি বছর আছে? কারাদণ্ড। না সব মুসলেকা আর ওই সদস্য মুসলেকা আর সাথে তাহলে কি, কোথায় কি আছে একটু বলেন বিস্তারিত। মানে 106 আছে স্যার, এটা বিচারিক আদালত শান্তি রক্ষার জন্য মুসলিমের আবেদন দিতে পারে। 106 107 স্যার দিতে পারে 1 বছরের অধিক নয় নির্বাহী আদালত এবং জেলা ম্যাজিস্ট্রেট। 108 আছে স্যার 1 বছর। অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? রাষ্ট্রদ্রোহমূলক অপরাধমূলক 1 বছর, আর 109 আছে ভাই আপনারা অনলাইনে যারা আছেন তারা 106 আর 107-এর পার্থক্য বলেন একজন। তাকে আরিফ সাহেব ধন্যবাদ। অনলাইনে যারা আছেন একজন 106 আর 7-এর পার্থক্য বলেন। স্যার স্যার বলেন। স্যার ওই দণ্ডিত হওয়ার পরে স্যার শান্তি রক্ষার জন্য মুসলেকা স্যার 106 আছে স্যার, আর অন্যান্য ক্ষেত্রে স্যার অর্থাৎ হচ্ছে স্যার দণ্ডিত হওয়ার পূর্বে স্যার শান্তি রক্ষার মুসলেকা স্যার 107। দণ্ডিত হওয়ার ক্ষেত্রে 106, অন্যান্য ক্ষেত্রে 107। রুবেল বলেন 108 ধারায় কি আছে রুবেল সাহেব? কত বছরের জন্য? 1 বছর। তানভীর সাহেব 109-এ কি আছে ভাই? 109 হলো সন্দেহভাজন ভবঘুরে। 110-এ কি? অব্যাহত অপরাধীদের সদাচরের মুচলেকা। কতদিন? 3 বছর নাকি? আচ্ছা। আর এর মধ্যে যদি আমি রহিম সাহেব বলেন যে সদাচরণের মুচলেকার আদেশ বিচারিক ম্যাজিস্ট্রেট দেয় না নির্বাহী নির্বাহী আদালত দেয়? নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়। বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারে না? সদাচরণের মুচলেকার আদেশ দেয় কয়জন? নির্বাহী অথবা জেলা ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট কখনো সদাচরণ মুচলেকার আদেশ দিতে পারে না। ধন্যবাদ। দেখেন আমি আপনাদের যারা অনলাইনে আছেন তাদের এডিশনালি দিয়ে দিব। এখানে এক একটা পেজ সবাই একটু নেন কাইন্ডলি। দেখেন সবাই এক এক কপি দিয়ে দেন, দিয়ে দেন। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে যে আমরা 106 থেকে 110, এটা হলো শান্তি রক্ষা সদাচরণের মুচলেকার ধরন। এখন আপনি যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে পিটিশন, এটা বলে মামলা বলে না, এটা বলে কি? পিটিশন। নর্মালি আমরা মামলাই বলি, কিন্তু যদি পরীক্ষায় আসে এটা কি হবে বলেন? পিটিশন। পিটিশন কেস বলে। তো এখন যদি আপনি দায়ের করেন 7 ধারায় গিয়ে অভিযোগ জানাইছেন, 108, 9, 10 নিয়ে অভিযোগ জানাইছেন, তখন উনি কোন প্রসিডিওর কোন পদ্ধতি অনুসরণ করবেন? সেটা অনুসরণ করবেন 112 থেকে 119। কত বলেন? 112 থেকে 119। একটু এই জায়গায় একটু পড়ি দেখেন যে মুচলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা। মুচলেকা সম্পাদনের পন্থা সম্পর্কে গোল দিবেন 112 থেকে 119 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত ধারা থেকে কত ধারা বলেন? 112 থেকে 119। প্রথমে যেটা আমরা অনুসরণ করবে সেটা দেখেন, লেখেন কারণ দর্শানো নোটিশ। আন্ডারলাইন করবেন। কি নোটিশ? কারণ দর্শানো নোটিশের আর একটা বাংলা ইংরেজি হচ্ছে শোকজ। শোকজ নোটিশ। ঠিক আছে, দেখেন ফৌজদারি কার্যবিধি 1898-এর আন্ডারলাইন করবেন 107 থেকে 110 ধারায় উল্লেখিত কোন ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের আদেশ প্রদানের পূর্বে আন্ডারলাইন করবেন তাকে 112 ধারায় কারণ দর্শানো নোটিশ দিতে হবে। কারণ দর্শানো নোটিশে আন্ডারলাইন করবেন অভিযোগের সারমর্ম, মুচলেকার কার্যকাল, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। এটার অর্থ কি? আপনি গিয়ে মাসুদ গিয়ে মামলা করতে দেলোয়ারের বিরুদ্ধে 107 ধারায়, তা মামলা করার সাথে সাথে মানে পিটিশন দেওয়ার সাথে সাথে ওই 107 ধারার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সে একটা শোকজ নোটিশ দিবে যার বিরুদ্ধে অভিযোগটা করছে। কত ধারায়? 112 ধারায়। এবং এই শোকজ নোটিশে উল্লেখ থাকবে যে দেলোয়ার কেন আপনি এতজন জামিনদারের সাপেক্ষে
বা এত দিনের শান্তি রক্ষার মুচলেকা দিবেন না, এই মর্মে কি দর্শান, কারণ দর্শান, এটাই বলছে কত ধারায়, 112 ধারায়। এবং এই জায়গায় কি কি উল্লেখ থাকে দেখেন, অভিযোগের কি থাকে, সারমর্ম, মুচলেকার কি কার্যকল, আর একটা হলো কি জামিনদারের সংখ্যা, ওই যে আলামিনের কাছে। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে অভিযোগ দায়েরের সাথে সাথে নোটিশ দিলে কয় ধারায়, 112 ধারায়, শোকজ নোটিশ। তারপরে দেখেন বললেন 113 ধারা অনুসারে, কত ধারা, 113 ধারা অনুসারে যে ব্যক্তির সম্বন্ধে উক্তরূপ আদেশ দেওয়া হয়, ওই ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে তাকে আদেশটি পড়ে শোনাতে হবে। আন্ডারলাইন করে, যদি মামলা যার বিরুদ্ধে করা হলো ওই মুহূর্তে স্বয়ং যদি সে ওই মুহূর্তে আদালতে কি থাকে, উপস্থিত থাকে, তাহলে ওই আদেশটা তারে পড়ে শোনাবে। এটা কত ধারায়, 113 ধারায়। তাহলে 112 ধারায় হলো দিল শোকজ নোটিশ, আর যদি স্বয়ং ওই ব্যক্তি ওই মুহূর্তে উপস্থিত থাকে তাহলে সেটা তাকে পড়ে শোনাবে কত ধারায়। এই জিনিসটা পড়লে আপনার হবে কি, 106-7 ধারা থেকে লিখিততে যে প্রশ্ন আসবে আপনি একটু করলেই এনাফ। বুঝতে পারছেন? আসে যে 100 শান্তি রক্ষার মুচলেকার আবেদন করলে আদালত কোন কার্য পদ্ধতি অনুসরণ করবে, তাহলে 112 থেকে 119 শোকজ নোটিশ দিবে 112-তে, ওই মুহূর্তে যদি উপস্থিত থাকে তাহলে পড়ে শোনাবে কততে, 113-তে। ধন্যবাদ। যার বিরুদ্ধে আপনি 107 ধারা থেকে 110 ধারার অভিযোগ আনলেন, সে যদি ওই মুহূর্তে আদালতে কি থাকে, উপস্থিত থাকে, তাহলে তারে পড়ে শোনাবে, এটা কত ধারায়, 113 ধারায়। কি, আচ্ছা দেখেন, তারপর একটা দেখেন, সমন বা ওয়ারেন্ট জারি, ফৌজদারি কার্যবিধি 1898 এর গোল দিবেন 114 ধারা অনুসারে, যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে, আন্ডারলাইন করেন, যদি আদালতে কি থাকে, উপস্থিত না থাকে, তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করবে। যদি উপস্থিত থাকে তাহলে তো তারে পড়ে শোনাতো কত তারাই, 13-তে। উপস্থিত নাই তাহলে কি জারি করবে, সমন দিবে। অথবা উক্ত ব্যক্তি যদি, আন্ডারলাইন করেন, আইনগত হেফাজত বা জিম্মায় থাকে, তাহলে যে অফিসারের হেফাজতে বা জিম্মায় ওই ব্যক্তি আছে, ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করতে পারবে। একটু বুঝাই শুনেন, যার বিরুদ্ধে আপনি 107 ধারা থেকে 110 ধারার মামলা করলেন, ওই ব্যক্তির সমন বা ওয়ারেন্ট দিবে কত ধারায়, 114 ধারায়। এখন কখন সমন দিবে, কখন ওয়ারেন্ট দিবে, নরমালি দিবে সমন। আর ওই ব্যক্তি যদি পূর্বে থেকেই কোনো মামলায় গ্রেফতার থাকে, মানে আগে কোনো মামলায় গ্রেফতার থাকতে পারে না, তাহলে সে তো গ্রেফতার থাকলে আছে পুলিশের হেফাজতে বা কারাগারে, তাহলে সেই ক্ষেত্রে আদালত দিবে হচ্ছে কি, ওয়ারেন্ট। সে যার হেফাজতে বা জিম্মায় আছে তারে বলবে অমুক তারিখে তুমি তারে কি করবা, হাজির করবা। তাহলে কারণ দর্শানো শোকজ নোটিশ দিচ্ছে 112-তে, সমন বা ওয়ারেন্ট দিচ্ছে কততে, 114-তে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে কারণ দর্শানো নোটিশ দিলে আবার সমন ওয়ারেন্ট দেওয়ার কাজ কি, মনে হচ্ছে কিনা। এখন শুনেন, সেটার সলিউশন আসতেছে পরে। সমন বা পরেরটা দেখেন, সমন বা পরোয়ানার সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানো নোটিশ সংযুক্ত। অর্থাৎ আপনি 112 ধারায় যে শোকজ নোটিশ দিচ্ছেন ওইটা আর সমন, এই দুইটাই একই সাথে জারি করতে হবে, এই কথাটাই বলছে 115 ধারায়। মানে দুইটাই দিতে হবে, কারণ দর্শানো নোটিশও যাবে, সেই সাথে কি যাবে, সমনও যাবে। এই কথাটা বলছে কত ধারায়, 115। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির 115 ধারা অনুসারে 114 ধারায় প্রদত্ত সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানো নোটিশ গোল দিবেন, একত্রে সংযুক্ত করে অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তির উপর কি করতে হবে, জারি করতে। জটিল নাম, একটু বুঝাই। যার বিরুদ্ধে মুচলেকার পিটিশন দিলেন, তারে কারণ দর্শানো নোটিশ দিবে কত ধারায়, 112। যদি আদালতে স্বয়ং উপস্থিত থাকে তারে পড়ে শোনাবে কত, 113। তারে উপস্থিত না থাকলে কি দিবে, সমন। আর সে যদি অন্য কোনো মামলায় অলরেডি আদালতে মানে পুলিশের জিম্মায় আছে বা হেফাজতে আছে তাহলে দিবে কি, ওয়ারেন্ট। এই যে সমন বা ওয়ারেন্ট কত, 114। আর এই যে 112-তে যে শোকজ নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ, আর 114-তে যে সমন বা ওয়ারেন্ট দিল, এই দুইটা একই সাথে সংযুক্ত করে দিবে, এই কথাটাই বলছে কততে, 114-তে। ঠিক আছে, আচ্ছা দেখেন, এরপরে আমরা চলে আসি যে
আন্ডারলাইন করবেন, ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা। ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা আসলে কি, এটা আমাদের একটু বুঝতে হবে। যে তার আগে আমাদের তো এখানে নামাজের বিরতি দিতাম, এখানে তো আপনার ওই আমাদের বৃষ্টি নামতেছে, নামাজ পড়া আপাতত সম্ভব না। অনলাইনে যদি কেউ নামাজ পড়তে চান একটু 5 মিনিট পরে পড়েন, আমরা দেখি। দেখেন, ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 116 ধারায় ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে শান্তি রক্ষার, এটা গোল দেন, শান্তি রক্ষার মুসলেকা, শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে পারে। কোন ধরনের মুসলেকায় আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি দিতে পারে? কোন ধরনের? শান্তি রক্ষার। কত দ্বারায়? এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা কত দ্বারায়? এ জায়গায় একটি আবার 105 কেন? 205-এর জায়গায় বলছি 205 ধরেন জানেন না, 205-এর কথা পরে আসতেছি। ওটা হলো ওই চিফ স্যারের কোর্টে গেলে 205, আর এটা তো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। নির্বাহী ম্যাজিস্ট্রেটেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি আছে। কোন মামলা, কোন, যদি সেটা কি হয় শান্তি রক্ষার, এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা আছে কত ধারায়? 116 ধারায়। স্টার দিয়ে লেখেন, স্টার নিচে 100 স্টার দিয়ে লেখেন যে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি এবং আইনজীবীর মাধ্যমে আইনজীবীর মাধ্যমে হাজিরা সম্পর্কে আলোচনা করা হয়েছে 205 ধারায়। মাসুদ বলেন দি, পুরোটা পড়েন। হ্যাঁ, ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায়? 205 ধারায়। এখন এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এই যে যে 107 থেকে 10-এর যে বলগুলো বললো, এটা কি ফৌজদারি মামলা? না, না, ফৌজদারি মামলা বলতে বোঝানো হয়েছে নালিশি মামলা বা জিআর মামলা, যেগুলো ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হয়, সেইগুলার ক্ষেত্রে আসামিরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি আছে 205 ধারায়, আইনজীবীর মাধ্যমে হাজিরাও আছে কত ধারায়? 205 ধারায়। আর যদি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে যান, তাহলে শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কত ধারায়? 116 ধারায়। শুধুমাত্র কি কি মুসলেকা? শান্তি রক্ষা, সদাচরণ না কিন্তু। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে স্টার দিয়ে আর একটু লেখেন, যেহেতু ফাঁকা জায়গা আছে। লেখেন, নালিশকারীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। নালিশকারীর, স্টার দিয়ে লেখেন, নালিশকারীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। নালিশকারীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। ব্র্যাকেটে লেখেন সরকারি কর্মকর্তা হলে, ব্র্যাকেটে লিখবেন সরকারি কর্মকর্তা হলে, ব্র্যাকেট শেষ। 247 ধারায়, 247 ধারায়। তাহলে নালিশকারীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কত দাঁড়ায়? নালিশকারী মানে হলো, আমরা সামনে দেখবো যে নালিশি মামলা দায়ের করে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কত দাঁড়ায়? 247 ধারায়। স্টার দিয়ে আর একটু লেখেন যে সাক্ষীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি 503 ধারায়। সাক্ষীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি 503 ধারায়।
ধারায় ব্র্যাকেটে লেখেন কমিশন নিয়োগ। সাক্ষীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কত ধারায়? 503 ধারায় ব্র্যাকেটে কি লিখবেন? কমিশন নিয়োগ। এই জিনিসগুলো আমরা সামনে পড়বো, বাট আপনারা একবারে বলে দিয়ে গেলাম যে কোন জায়গা সাক্ষীর কত, নালিশকারী কত, অভিযুক্ত ব্যক্তির কত। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি মানে মানে ওই দিন তার আদালতে হাজির হওয়া লাগবে না, মামলায় আদালতে হাজির হওয়া লাগবে না, আদালত তার অব্যাহতি দিছে। তো শান্তি রক্ষার ক্ষেত্রে 116, অন্যান্য ফৌজদারি মামলার ক্ষেত্রে 205, যদি নালিশকারী হয় নালিশি মামলার ক্ষেত্রে 247, আর যদি সাক্ষী হয় তাহলে কত? 503। অথবা ফৌজদারি মামলায় যদি আপনাকে বলি কমিশন নিয়োগ, সেটাও কত? 503। বলেন। হ্যাঁ, 540-এর এতে তো অ্যাকচুয়ালি ব্যক্তিগত হাজিরা থেকে ওই যে আপনার যে ক্ষেত্রে একাধিক আসামি থাকে, যে সবার আসার দরকার নাই, অন্যান্যদের অনুপস্থিতিতে। জি। আচ্ছা দেখেন, তাহলে এখন আমরা এখানে যেটা পড়লাম যে শোকজ নোটিশ দিল কততে? 112-তে। যদি উপস্থিত থাকে পড়ে শোনালো কততে? 113-তে। সমন বা ওয়ারেন্ট দিল কততে? 114-তে। সমন, ওয়ারেন্ট এবং শোকজ নোটিশ একসাথে যুক্ত করবে 115-তে। আর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি শান্তি রক্ষার ক্ষেত্রে কত? একটু দেখেন, অনুসন্ধান, অনুসন্ধান, একটু গোল দিন অনুসন্ধান শব্দটা। এই 107 থেকে 110 যে পিটিশন আপনি দায়ের করতেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে, ইনি প্রকৃতপক্ষে এটারে বিচার বলে না, এটারে বলে হচ্ছে অনুসন্ধান। এখন আপনি তো 107-এর অভিযোগ দেওয়ার পরে উনি 112 থেকে 116 অনুসরণ করলেন। ধরেন যিনি অভিযুক্ত সে হাজির হয়েছে, আবার যিনি মামলা দায়ের করছে সেও কি হাজির হয়েছে। এখন উনি যেটা করবেন সেটা হচ্ছে কি? অনুসন্ধান। অনুসন্ধান করে নর্মালি আপনারা ওই যারা প্র্যাকটিসে যেটা হয় আর কি, ওরা লেখে যে 107/117C, বাট অ্যাকচুয়ালি ওই জায়গায় 117C নাই, ওই জায়গায় আছে 117(3). 117(3). এখন 117C কেন দেন? এটা ভুল, 117(3) হবে। ঠিক আছে, এখন অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট উভয় পক্ষরে প্রাথমিকভাবে শুনা ওনার কাছে যদি মনে হয় যে আসলেই এ অপরাধ এ শান্তি ভঙ্গ করতে পারে, সাক্ষ্য গ্রহণ ছাড়াই, কি ছাড়া বলেন? সাক্ষ্য গ্রহণ ছাড়া ওনার কাছে মনে হয়েছে যে সাক্ষ্য গ্রহণ ছাড়াই আপাতত মনে হচ্ছে যে এ অপরাধ করতে মানে শান্তি ভঙ্গ করার আশঙ্কা আছে, তাহলে তাকে অন্তর্বর্তীকালীন আদেশে মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারে 117-তে। কততে বলেন? 117-তে। বাট ওনার কাছে যদি মনে হয় যে না, এ শান্তি ভঙ্গ করবে কি করবে না এই বিষয়ে আরো বিস্তারিত শোনা দরকার, সাক্ষ্য গ্রহণ করা দরকার, তখন উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন। করার পর যদি মনে হয় যে না আসলেই সে শান্তি ভঙ্গ করতে পারে, তাহলে তাকে মুচলেকা সম্পাদনের নির্দেশ দিবে 118-তে। কততে বলেন? 118-তে। এখন আপনার কাছে তাহলে মনে হয় যে মুচলেকা সম্পাদনের আদেশ 117-তেও দিতে পারে, 18-তেও দিতে পারে, বাট 117 আর 18-র ভিতরে পার্থক্য কি? আপনারা চাইতেছেন 117C-তে, কেন জানেন? কারণ আমি চাইতেছি কারণ ওই পুরো সাক্ষ্য গ্রহণের দরকার নাই, আপনি আপাতত শুনে একটা অন্তর্বর্তীকালীন মুচলেকার নির্দেশ দেন। এটা কত? 117C। আর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না আমি সবাইকে শুনবো, শোনা মেলার পরে একেবারে লাস্টে গিয়ে রায় দিব যে সে আসলেই যদি মনে করে যে আসলেই সে শান্তিভঙ্গ করতে পারে, তখন যে মুচলেকা যে আদেশটা দিবে এটা কত দাঁড়ায়? 118 দাঁড়ায়। তার মানে মুচলেকা সম্পাদনের অন্তর্বর্তীকালীন আদেশ দেয় কততে? 117C। আর সব কিছু শুনে মিলে যদি আদেশ দেয় সেটা কত? 118। একটু করে দেখেন, ওই যে বললাম অ্যাকচুয়ালি 3, বাট প্র্যাকটিসে লেখেন কত? সি। দেখেন, সি হবে না, 117(3) হবে। সংবাদের সত্যতা নির্ধারণ করে ম্যাজিস্ট্রেট 117 ধারায় অনুসন্ধান করবে, যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হবে সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। এবার দেখেন আমরা চলে আসি মুচলেকা সম্পাদনের আদেশ প্রদান 118। দেখেন 118 ধারা অনুসারে আন্ডারলাইন করবেন, 117 ধারায় উল্লেখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত, আন্ডারলাইন করবেন জামিনদার সহ বা জামিনদার বিনা জামিনদারে। এখন জামিনদার আসলে কে এটা যারা বুঝেন না তাদের উদ্দেশ্যও বলি যে যদি আহ ডিপজল হলো মূল অভিযুক্ত, তারে বললো যে তুমি মুচলেকা দিবা, 1 বছরের মুচলেকা দিবা, বাট তুমি একা মুচলেকা দিলেই হবে না, তোমার একজন জামিনদার লাগবে।
জামিনদার মানে কে? যে ভবিষ্যতে যদি তুমি মুচলেকার শর্ত ভঙ্গ করো তাহলে তোমার জায়গায় দায়ী হবে কে? জামিনদার। বুঝতে পারছেন? তো এই হলো জামিনদার। একটি মুচলেকা সম্পাদন করা প্রয়োজন হলে তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট সেই মর্মে আদেশ দিবে। উল্লেখ্য যে, আন্ডারলাইন করবেন, 118 ধারায় মুচলেকা সম্পাদনের আদেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তি ফৌজদারি কার্যবিধি 1898 এর 406 ধারায় দায়রা জজ আদালতে আপিল করতে পারেন। তাহলে মুচলেকা সম্পাদনের যদি আদেশ দেয় 118-তে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? 406 ধারায় দায়রা জজের কাছে আপিল। মাসুদ সাহেব, তাহলে মুচলেকা সম্পাদনের নির্দেশ যে দিবে এটা কত ধারায়? 118-তে। আর যারে নির্দেশ দিল সে যদি মনে করে যে না আমি তো কোনো অপরাধ করি নাই বা শান্তিভঙ্গ আমি করব না, আমার শুধু শুধুই মুচলেকার আদেশটা দিল, তাহলে সে সংক্ষুব্ধ। তার প্রতিকার কি? আপিল। কোথায় করবে? দায়রা জজের কাছে। কত ধারায়? 406 ধারায়। যদি কেউ, আন্ডারলাইন করবেন, জামানত প্রদানে ব্যর্থ হয়, অর্থাৎ ওই জায়গায় যে আপনার যে বন্ড সম্পাদন করতে বলছে সে বন্ড সম্পাদন করতে পারে নাই, 123-এর 3 ধারা অনুসারে সর্বাধিক অনধিক বল দিবেন 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। এটার অর্থ হলো কি? একজনের মুচলেকা সম্পাদন করার নির্দেশ দিতে পারে, সে মুচলেকা সম্পাদন করে নাই, তাহলে তার কারাদণ্ড হতে পারে কতদিন? 3 বছর। কত ধারায়? 123-এর 3। 123-এর 3। বুঝতে পারছেন? তাহলে এখানে একটু পার্থক্য বুঝেন। যদি মুচলেকা সম্পাদনের আদেশ দেয় 118-তে, তার প্রতিকার কি? 406 আপিল। আর যদি সে আপিল করে না, এবার মুচলেকাও সম্পাদন করে নাই, তাহলে তার কারাদণ্ড হতে পারে কতদিন? 3 বছর। কত ধারায়? 123-এর 3 ধারায়। উক্ত কারাদণ্ডের বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। এখন যদি কারাদণ্ড একবার হয়ে গেছে তাইলে ওই কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। বা জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড 125 ধারায় বাতিল করতে পারে। তাহলে কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিকার হয় রিভিশন, অথবা কারাদণ্ড বাতিল করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 125 ধারায়। আচ্ছা শুনেন, 118 ধারায় মুচলেকা সম্পাদনের আদেশ দিল। এখন মুচলেকা সম্পাদনের আদেশ দিলে তার প্রতিকার কি? আপিল। এখন কারাদণ্ডটা কখন দেয়? সে মুচলেকা দেয় নাই। মুচলেকা কি দেয় নাই। ওই যে আপনাদের বলে যে বন্ড এক্সিকিউট করেন, আপনি ওই আদালতে কোনো প্রকার মুচলেকাই পরবর্তীতে গিয়ে জমা দেন নাই, তাহলে আপনার কারাদণ্ড হবে কত? 3 বছর। এটাই বলছে কততে? 123-এর 3। একবার যদি কারাদণ্ড দিয়ে দেয় সেটার বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। কি করা যাবে? রিভিশন করা যাবে। আচ্ছা দেখেন, এই যে যে কারাদণ্ডটা 3 বছর, এটা কি সশ্রম নাকি বিনাশ্রম? না, কাহিনী আছে। দেখেন এই যে নিচে লেখা আছে, দেখেন 106 থেকে 108 বিনাশ্রম কারাদণ্ড। মানে আপনি যদি শান্তি রক্ষা, আর 108-এ বলছে রাষ্ট্রদ্রোহিতা, এই তিনটা ক্ষেত্রে যে 3 বছরের কারাদণ্ড হতে পারে, এটা কত? বিনাশ্রম। আর 9-10 এটা সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। তাহলে এখান থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে শান্তি রক্ষার মুচলেকা যদি কেউ এক্সিকিউট না করে, মুচলেকা সম্পাদন না করে, তাহলে তার 3 বছর কারাদণ্ড সর্বোচ্চ হতে পারে। এই কারাদণ্ডটা কত? সশ্রম না বিনাশ্রম? কারণ শান্তি রক্ষা আছে কততে? 106 আর 107। যদি সদাচরণের মুচলেকাও হয় কত ধারায়? 108 ধারায়। তাহলেও কারাদণ্ড কতদিন? 3 বছর। সশ্রম না বিনাশ্রম? বিনাশ্রম। আর 9-10-এ যে কারাদণ্ডটা আছে এটা হলো সন্দেহভাজন ভবঘুরে, আর 10-এ আছে কি? অভ্যাসগত অপরাধীদের। এই কারাদণ্ডটা কত? সশ্রম অথবা বিনাশ্রম। আচ্ছা, যাদের মাথায় ওলট পালট হচ্ছে আমি আবার বলবো, সমস্যা নাই। দেখেন, তাহলে 117-তে অনুসন্ধান করার পরে যদি মনে হয় যে তারে মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া দরকার, মুচলেকা সম্পাদনের আদেশ দিবে 118-তে, নাকি? আর 117-তে অনুসন্ধান করার পর যদি মনে হয় যে না, তারে মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়ার মতো কোনো কারণ নাই বা কোনো ভিত্তি নাই, তাহলে তারা অব্যাহতি দিবে 119 ধারায়। কত ধারায়? 119 ধারায়। এই যে দেখেন, অব্যাহতি 119। ফৌজদারি কার্যবিধির 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকা সম্পাদন প্রয়োজনীয় না হলে আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে। 119 ধারায় বলা হয়েছে 117 ধারার অধীন অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে
যার সম্পর্কে অনুসন্ধান করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য একটি মুসলেকা সম্পাদন করার কি নেই, প্রয়োজন নাই, তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে এবং উক্ত ব্যক্তি যদি শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে তাহলে কি দিবে, মুক্তি দিবে। তাহলে আমি একটা জিনিস এইভাবে চিন্তা করেন যে অনুসন্ধান করার পরে যদি তার মুসলেকা সম্পাদনের নির্দেশ দেয়, নির্দেশটা দিবে 118-তে। আর যদি মনে করে যে না তার মুসলেকা সম্পাদন করার কোনো দরকার নাই, তাহলে অব্যাহতি দিবে কততে, 119। এই জায়গায় একটু লেখেন অব্যাহতি সমান সমান রিভিশন। 119-এ অব্যাহতি সমান সমান রিভিশন, মানে যদি কাউরে অব্যাহতি দেওয়া হয় তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি, রিভিশন। খুবই তথ্যবহুল আলোচনা, বুঝতে পারছেন? যদি তারে মুসলেকা সম্পাদনের নির্দেশ দেয় তাহলে সে সংক্ষুব্ধ। 118-র বিরুদ্ধে তার প্রতিকার ছিল কি, আপিল, 406 দ্বারাই। বাট তারে 118-তে আদেশ না দিয়ে তারে অব্যাহতি দিয়ে দিছে, মানে তার কোনো দোষ পাই নাই। তাহলে সংক্ষুব্ধকে যে যে পিটিশন দায়ের করছে সে, তার প্রতিকার কি, রিভিশন। তাহলে আমরা যেটা পেলাম দেখেন, এখন পর্যন্ত যেটা পেলাম, আমি একটু যদি সংক্ষেপে বলি যে মুসলেকা দুই প্রকার, শান্তি রক্ষা, সদাচরণ। শান্তি রক্ষা 106, 107, সদাচরণ 108, 109, 110। শান্তি রক্ষা দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষার মুসলেকা 106, সর্বোচ্চ কত, 3 বছর, বিচারিক আদালত, আপিল আদালত বা হাইকোর্ট ডিভিশন রিভিশন ক্ষমতা প্রয়োগকালে। 107-এ দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া শান্তি রক্ষার মুসলেকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কত বছর, 1 বছর। রাষ্ট্রদ্রোহিতামূলক ক্ষেত্রে সদাচরণ মুসলেকা 1 বছর, 108। 109 বলছে সন্দেহভাজন ভবঘুরে কত, 1 বছর সদাচরণের। আর অভ্যাসগত অপরাধীদের ক্ষেত্রে সদাচরণ মুসলেকা 3 বছর, কত দাঁড়ায়, 110। এখন আপনি যখন পিটিশন দিবেন তখন অনুসরণ করবে 112 থেকে 119। 112-তে শোকজ নোটিশ যদি উপস্থিত থাকে, শোকজ নোটিশ তারে পড়ে শোনাবে 113। সমন বা ওয়ারেন্ট দিবে 114। যদি সে আইনগত হেফাজতে থাকে তাহলে দিবে ওয়ারেন্ট, আর নর্মালি দেয় সমন 114-তে। 112 আর 114, দ্যাট মিনস শোকজ নোটিশ সমন ওয়ারেন্ট একসাথে দিবে, এটা বলছে 115। 116-তে বললো শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি আইনজীবীর মাধ্যমে হাজিরা কত, 116। অনুসন্ধান করবে কততে, 117-তে। অনুসন্ধান করার পরে যদি মনে হয় যে সে আসলেই শান্তি ভঙ্গ করতে পারে, মুসলেকার আদেশ দিবে 118-তে। 118, 118। আর 118-তে মুসলেকার আদেশ দিলে তার প্রতিকার হচ্ছে কি, আপিল, কত দাঁড়ায়, 406 দাঁড়ায়। যদি সে মুসলেকা সম্পাদন না করে তার কারাদণ্ড হতে পারে 3 বছর, 123-এর 3। এই কারাদণ্ডের বিরুদ্ধে সে আপিল করতে পারবে না, কারাদণ্ডের বিরুদ্ধে করতে পারবে কি, রিভিশন। এই কারাদণ্ড 106, 107, 108-এ হবে বিনাশ্রম, আর 109 আর 10-এ হবে কি, সশ্রম অথবা বিনাশ্রম। 117-তে অনুসন্ধান করার পরে যদি মনে করে যে না তার দ্বারা শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নাই, তাকে অব্যাহতি দিবে কত দ্বারায়, 119 ধারায়। আর 119 ধারায় যদি অব্যাহতি দেওয়া হয় তাহলে যে পিটিশনটা দায়ের করলো সংখ্যালঘু পক্ষ, তার প্রতিকার কি, আচ্ছা আমরা একটু বইটা শেষ করে ফেলি। দেখেন এই যা বললাম তাই, এর বাইরে কিছু নাই। জেনে রাখা ভালো তো, দেখেন 107 থেকে 110 ধারা পর্যন্ত যে ব্যক্তিকে কেন মুসলেকা দিবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে, তাকে মুসলেকা দেওয়ার আদেশ দিবে 118 ধারায়, নাকি? আর এই মুসলেকার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে, আন্ডারলাইন করেন, এটা অত্যাধিক হবে না। এই মুসলেকা কি হবে না, অত্যাধিক হবে না। ম্যাজিস্ট্রেট 118 ধারায় মুসলেকার আদেশ দিলে তা একটা কি আদেশ, আপিলযোগ্য আদেশ, কত ধারায়, 406 ধারায়। দেখেন মুসলেকা প্রদান না করলে শাস্তি, জামানত প্রদানের ব্যর্থতার কারণে কারাবাস হতে পারে, সর্বোচ্চ অনধিক কত, 3 বছর। মুসলেকা দিতে অপারগতার জন্য যে কারারুদ্ধ হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট তাকে কি দিতে পারে, মুক্তি দিতে পারে, যদি ম্যাজিস্ট্রেট মনে করে দণ্ডিত ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের কোনো লোকের কি ঘটবে না, বিপদ ঘটবে না। জেনে রাখা ভালো 106 এবং 107 ধারার অধীন শান্তি রক্ষার মুসলেকার আদেশ না দিতে, মুসলেকা না দিতে পারার ফলে যে কারাদণ্ড হবে তা কি, বিনাশ্রম। আমি ওখানেই লেখা আছে, আপনি লিখতে পারেন 106, 7, 8 সমান সমান বিনাশ্রম, আর 9, 10 সশ্রম অথবা বিনাশ্রম। তারপরে দেখেন
যে 108 ধারার অধীন সদাচরণ মুচলেকা দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রদত্ত কারাদণ্ড কি হবে? বিনাশ্রম। অন্যদিকে 109 এবং 110 ধারার অধীন সদাচরণ মুচলেকা দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রদত্ত কারাদণ্ড সশ্রম বা বিনাশ্রম হতে পারে। এটা আমরা আগে থেকেই জানি। তারপরেরটা দেখেন, মুচলেকা না প্রদানের জন্য কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে সে উক্ত দণ্ডের বিরুদ্ধে কি করতে পারবে না? আপিল করতে পারবে না, কিন্তু কি করতে পারবে? রিভিশন করতে পারবে। নতুন বইতে একটা কথা আছে, এটা আপনাদের পুরাতন বইতে নাই, সেটা হলো মামলার প্রেক্ষাপট অনুসারে প্রত্যেকটি জরিমানা পরিমাণ নির্ধারণ করা হবে, অত্যাধিক হবে না। সহজ কথা, মানে ওই যে মুচলেকার যে টাকার পরিমাণ, এটা কি হবে না? অত্যাধিক হবে না। বিগত বছরে এখান থেকে একটাই প্রশ্ন আসছিল, ভিভিআই, এটা মানে এই মুচলেকা এখান থেকে অন্যান্য যা আছে আমরা খুব গভীর নিয়ে পড়লাম, গভীরতা বজায় রেখে পড়ছি। দেখেন এখান থেকে আমরা প্রশ্ন কমন পাবো, ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো ব্যক্তির সদাচরণ মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারে কে? খুব কঠিন প্রশ্ন আছে না? আমরা একটা অনেক বেশি আহ মানে গভীরের জিনিস পড়ছি, যে যা আসুক এখান থেকে আমরা ইনশাল্লাহ সব পারবো। এখন আপনাদের কাছে আমার একটা পাল্টা প্রশ্ন, দেখি পারেন কিনা কেউ। সেটা হচ্ছে যে যদি কাউরে ধরেন মুচলেকার নির্দেশ দিল, সে 1 বছর শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিল, সলিমুল্লাহরে মুচলেকার নির্দেশ দিল যে সলিমুল্লাহ আপনি 1 বছর শান্তি বজায় রাখবেন, সলিমুল্লাহ মুচলেকাও দিল। 2 মাস পরে গিয়ে সলিমুল্লাহ শান্তি ভঙ্গ করছে, সলিমুল্লাহ শান্তি ভঙ্গ করছে, মানে বন্ডে যা দিছিল সে বন্ড কি করছে? সে ভঙ্গ করছে। তাহলে এনে সলিমুল্লাহর কি হবে? কি কিসের বিচার করবে? হ্যাঁ, হ্যাঁ, বন্ড এক্সিকিউট করছে। আবার বন্ডে বলছিল যে আমি কোনরূপ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করব না, কিন্তু 2 মাস পরে গিয়ে সে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে। এখন সলিমুল্লাহ কি হবে? না, জামানত দেবে কেন? জামানত তো মানে সে বন্ড এক্সিকিউট, আপনার প্রশ্ন যেটা, সে আপনার বন্ড দিয়ে দিছে, বন্ড অমান্য করছে, এখন কি হবে সেটা বলছি। মানে আপনারা 7 ধারার মামলা করেন তো বন্ড দেওয়ার জন্য, তা সে বন্ড দিয়ে গেছে, বন্ড দেওয়ার পরে সে জায়গায় শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে, এখন কি হবে? হ্যাঁ, কি হবে বলেন? এই যে বন্ড ভঙ্গ করলে এটার কি হবে? প্র্যাকটিসে কি করেন বলেন? কোনো ঘটনা দেখেন নাই? আসল সবাই একেবারে বন্ড মানিয়ে নেয়, গোপালগঞ্জের মানুষ এত বলো। বিচারিক আদালতে তো সে যে আকাম করলো সেটার জন্য নতুন মামলা হচ্ছে, কিন্তু এই যে বন্ডের শর্ত ভঙ্গ করলেন এটার কি হবে? এই যে লাইন আইছেন, ধন্যবাদ হৃদয়। বন্ডে যে টাকা থাকে, যে এত টাকার বন্ড, বন্ডের শর্ত ভঙ্গ করলে ওই বন্ডের টাকা সে আদালতে দিতে বাধ্য থাকবে। বুঝতে পারছেন? এই যে আপনারা শান্তি রক্ষার মুচলেকার যে বন্ড দেন, ওই বন্ডে একটা কি থাকে? একটা টাকার অ্যামাউন্ট থাকে। তো ও যদি সে ভবিষ্যতে ওই বন্ডের শর্ত ভঙ্গ করে, তাহলে আদালতে ওই টাকা কি দিতে তো বাধ্য থাকবে। হ্যাঁ, দেখেন, তো আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি, আজকে পরীক্ষা হবে, দেখেন একটু পরে আরো অল্প একটু আছে। এই জায়গায় যে প্রশ্ন টশ্ন আছে এগুলা পারবেন। তো যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা একেবারে শেষে যদি দেখেন, একটু শেষে একটা কথা, একেবারে শেষে একটা প্রশ্ন আসে, দেখেন যে শান্তি রক্ষা বা সদাচরণ মুচলেকার জন্য জামিনদারকে অব্যাহতি, ডিসচার্জ অফ সিউরিটিস, জামিনদারকে অব্যাহতি দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট। 126 ধারা, 100 কত ধারা? 26 ধারা, প্লাস দিয়ে লেখেন 502 ধারা, নিচে লেখেন 502 ধারা। জামিনদারের অব্যাহতি পাইছেন? তানভীর সাহেব, রুবেল পাইছেন? আপনারা পাবেনও না, দুইজন নতুন এক জায়গায় বসলে হয়। একেবারে সবার শেষের প্রশ্ন দেখেন, 126 প্লাস 502, মানে জামিনদারের অব্যাহতি। এটা আছে ডিসচার্জ অফ সিউরিটিস, এই কথাটা আছে ফৌজদারি কার্যবিধিতে 2টা ধারায়।
126 ধারায় আর কত দাঁড়ায়? এখন জামিনদারের অব্যাহতি কেন? জামিনদারের দায়িত্ব যদি শেষ হয়ে যায়, বা জামিনদার যদি বলে যে আমি সলিমুল্লাহর জামিনদারের হব না, ও কবে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবে, পরে আমার এসে টাকা দেওয়া লাগবে, ওর জামিনদার আমি হব না, তাহলে জামিনদারের অব্যাহতি দিবে কত দাঁড়ায়? 126 ধারায়। এছাড়া আছে কত ধারায় বলে? 502 ধারায়। এক্স্যাক্টলি। আর অন্যান্য ক্ষেত্রে 502। জি। 21 নাম্বারটা একটু দেখেন, 21 নাম্বার প্রশ্নটা। 126। আর অন্যান্য ক্ষেত্রে 502। 21 নাম্বারটা দেখেন, শান্তি রক্ষা বা সদাচরণ মুস্তাকার আদেশ বাতিল করতে পারে কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। 125 ধারা। কত ধারা? 125 ধারা। একটা জিনিস একটু লেখেন, ধারা 122। ধারা 122, পাওয়ার টু, POWER, পাওয়ার টু রিজেক্ট, REJECT, পাওয়ার টু রিজেক্ট সিউরিটিস, SURETIES, SURETIES, পাওয়ার টু রিজেক্ট সিউরিটিস। আন্ডারলাইন করে লিখবেন, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান। জামানত বা জামিনদার প্রত্যাখ্যান। এটা কি একটু ব্যাখ্যা দেই। মাসুদ হলে অভিযুক্ত, মাসুদে বললো, মাসুদ আপনি 1 বছরের বন্ড দিবেন, শান্তি ভঙ্গ করবেন না, একজন গণ্যমান্য ব্যক্তি হবে আপনার জামিনদার। কারণ মাসুদ গণ্যমান্য ব্যক্তি হিসেবে দিনেশে নিয়ে গেছে, কারণ আদালত বললো যে গণ্যমান্য ব্যক্তি হিসেবে দিনেশে জামিনদার হিসেবে আদালত রিজেক্ট করছে, বললো যে ভালো একজনের লাগবে। দিনেশ ফটকা, ওরে জামিনদার হিসেবে মানা যাবে না। এই যে যে রিজেক্ট করলো, এটা হলো কততে? 122। আচ্ছা, লাস্টের লাইনটা লেখেন আপনাদের যাতে মনে থাকে, 3টা স্টার দিয়ে লেখেন একটা কথা, যে মুসলেকার শর্ত ভঙ্গ করলে, মুসলেকার শর্ত ভঙ্গ করলে, হ্যাঁ লেখেন, মানে এটা আলাদা একটা কথা। মুসলেকার শর্ত ভঙ্গ করলে, মুসলেকার, মুসলেকায় লেখেন, মুসলেকায় উল্লেখিত, মুসলেকায় উল্লেখিত জামানতের অর্থ, প্রদানে, মুসলেকার শর্ত ভঙ্গ করলে মুসলেকায় উল্লেখিত জামানতের অর্থ প্রদানে বাধ্য থাকবে। হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করবেন, সে বলতে পারবে না, বলবেন যে যদি মুসলেকার শর্ত ভঙ্গ করে তাহলে কি হবে, তাহলে মুসলেকায় যে জামানত ছিল সেটা দিতে বাধ্য থাকবে। এই জায়গায় ফৌজদারি কার্যবিধির ওই দণ্ডবিধির 188 দ্বারা মামলা হবে না। 188 দ্বারা মামলা হতো যদি সে 144, 145 এর আদেশ ভঙ্গ করতো, বুঝতে পারতেন? আর 100, এই যে 18তে যে আদেশটা দিচ্ছে, মুসলেকার শর্ত ভঙ্গ করলে মুসলেকার যে টাকা সেটা দিতে সে বাধ্য থাকবে। তো ধন্যবাদ, আজকে আপনাদের এই পর্যন্তই। এখন পরীক্ষা হবে, আমি প্রশ্ন দিচ্ছি, আপনারা পরীক্ষা দেন। যদি আপনাদের অনলাইনে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়লাম, এবং আগামী দিন আরো গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, কেউ মিস করবেন না। কোনো প্রশ্ন থাকলে অনলাইনে করতে পারেন। না স্যার, কোনো প্রশ্ন নেই স্যার। সাপ্লিমেন্টারি যে ডকুমেন্টটা ছিল স্যার, ওটা দিলে ভালো হবে। হ্যাঁ, এটা দিয়ে দিব, এখনই স্যার দিয়ে দেবো। বলেন, জি স্যার স্যার। বলেন। স্যার ওই যে আমাদের 1, 2, 3, 4 যে ক্লাসগুলো হয়েছে স্যার, এগুলোর পরীক্ষা নেবেন না স্যার আমাদের? হ্যাঁ, নিব নিব তুষার। জি স্যার।
আগে আজকেরটা দেন। আ- ও আজকে পরীক্ষা, জি স্যার, জি ঠিক আছে, ধন্যবাদ। জি।